হ্যাঁ, নমস্কার। আমি সুজিত বোস, বাক্সা প্রাক্তন নাট্যজন, পশ্চিমবঙ্গ, ভারত। আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা গত 12ই মে থেকে ফেসবুক লাইভ করেছিলাম। সেটা ছিল করোনা পরবর্তী নাটক নিয়ে। তারপরে আমরা এখন শুরু করছি আড্ডা@8। এটা এক এক দিনে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের নান্দিমুখ নাট্য দলের দলপ্রধান এবং অভিনেতা এবং ফ্রন্টলাইন থিয়েটারের সম্পাদক মাননীয় অভিজিৎ সেনগুপ্ত মহাশয়। আমরা বাক্সা প্রাক্তন নাট্যদলের তরফ থেকে অভিজিৎ বাবুকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, তার অমূল্য সময় আমাদের জন্য ব্যয় করার জন্য। ধন্যবাদ। নমস্কার অভিজিৎ বাবু। নমস্কার সুজিত দা, আপনাদেরকে এবং বাক্সাকে ধন্যবাদ আমাকে আপনাদের এই নিয়মিত আড্ডায় আমন্ত্রণ জানানোর জন্য। হুম, আমি মনে করি এই নিয়মিত আড্ডার ভেতর দিয়ে কলকাতার নাট্য বন্ধুদের সাথে আমাদের একটি সম্পর্ক তৈরি হবে। সেটির যে সাক্ষ্য হিসাবে আপনি আমাকে কাজ করেছেন, তার জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। হুম। আচ্ছা, আমরা আজকের বিষয়টা আমরা রেখেছি রাজনৈতিক থিয়েটার। তা সেই মূল বিষয়ে ঢোকার আগে আমরা একবার জেনে নিতে চাইবো অভিজিৎ বাবুর কাছ থেকে আপনার দল নান্দি মুখ নিয়ে যদি কিছু কথা বলেন, যাতে আমরা জানতে পারি আপনার দলের কাজ আহ, কিরকম কিভাবে চলে। নান্দিমুখ হচ্ছে চট্টগ্রাম, বাংলাদেশের দক্ষিণের একটি জেলা, চট্টগ্রামের একটি দল। এই বছর আমাদের 30 বছর পূর্ণ হচ্ছে। তো এই 30 বছরকে সামনে রেখে আমরা নানা আয়োজন করার কথা ছিল। গত নভেম্বরের 16 তারিখ থেকে আমরা একটা এটা উৎসবও চালু শুরু করেন করেছিলাম, যেটি একটি আড্ডায়। যেটি একটি আন্তর্জাতিক উৎসব ছিল। আহ কিন্তু পরবর্তীতে সারা বিশ্বব্যাপী যে মহামারী হয়, সেই মহামারী করোনা, সে করোনার কারণে আমাদের সারা বছর ব্যাপী যে অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল সেটি করতে পারছে না। এটা একটা দিক। আর এই 30 বছরে আমরা আসলে চেষ্টা করেছি মানুষের কাছে যেতে। মানুষের কাছে যেতে আমরা চেয়েছি বিভিন্ন ভাবে। যেমন আমরা কখনো পথনাটকে নিয়ে মানুষের কাছে গেছি, আমরা কখনো মঞ্চ নাটক নিয়ে মানুষের কাছে গেছি, কখনো সেমিনার নিয়ে মানুষের কাছে গেছি, কখনো বা পাঠচক্রের মাধ্যমে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। এই যাওয়ার ভেতর দিয়ে আমরা কিছু কাজ করেছি। যেমন এই 30 বছর আমরা 13টি আন্তর্জাতিক এবং জাতীয় নাট্য উৎসবের আয়োজন করেছি, যেখানে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আহ আহ, স্পেন, নরওয়ে, ব্রাজিল, এরকম কিছু দল আমাদের এই উৎসবগুলোতে এসে কাজ করেছে। এই উৎসবগুলো আসলে করার চেষ্টা করেছি মূলত দুটো কারণে। একটি কারণ হচ্ছে বিশ্ব নাটক কোথায় আছে এবং আমরা কোথায় আছি দাঁড়িয়ে। এই দুটোর মধ্যে একটি আমাদের দর্শককে দেখানো যে আমাদের বাংলা থিয়েটার বিশ্ব নাটকের সাথে সমান পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। এটা একটা বিষয় ছিল। দ্বিতীয়ত যেটি ছিল, আসলে আদান প্রদান হলে যেটা হয় কি, দর্শক এবং নাট্যকর্মীরাও সমৃদ্ধ হয়। তো আমরা এই উৎসবের ভেতর দিয়ে চেয়েছি চট্টগ্রামের দর্শক, নাট্যকর্মী এবং আমরা নিজেরাও সমৃদ্ধ হতে। এটা একটা প্রক্রিয়া ছিল। দ্বিতীয় আরেকটি কাজ আমরা করেছি, সেটা হচ্ছে আমরা আমাদের নাটক নিয়ে বাংলাদেশের বিভিন্ন চেষ্টা করেছি। সেটি কারোর মাধ্যমে, কারো উৎসবের মাধ্যমে হতে পারে, বা নিজ উদ্যোগেও আমরা গিয়েছি, এরকম কিছু কাজ করেছি। পাশাপাশি আমরা কাজ করেছি, কিছু সেমিনার করেছি, কিছু সিম্পোজিয়াম করেছি, পাঠচক্র করেছি। এভাবে আসলে চেষ্টা করেছি বিভিন্ন ভাবে মানুষের কাছে যেতে। কিন্তু এই 30 বছরের আসলে পথ চলাটা কখনো সহজ ছিল না। এটা বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আমাদেরকে চলতে হয়েছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের থিয়েটার কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই চলে। এখানে যারা থিয়েটার করে তারা মূলত নিজেদের পয়সা দিয়েই থিয়েটারটা করে, এবং এখানে পৃষ্ঠপোষকের সংখ্যাও খুব কম। এটা বিভিন্ন কারণে, রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে হোক, সামাজিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে হোক, এগুলো আমাদেরকে সমস্যাগুলোকে সম্মুখীন হতে হয়েছে। এবং এখনো পর্যন্ত বর্তমান যে সরকার আছে, সেই সরকার কিছু সহযোগিতা করছেন বিভিন্ন নাটক নির্মাণে, কিন্তু যেটি যথেষ্ট নয়। স্বাভাবিকভাবে শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক এবং হচ্ছে যারা দল চালায়, তাদের উপর নির্ভর করে এই আয়োজনগুলো করতে হয়। সুতরাং এই ক্ষেত্রে গিয়ে অনেক কাজ করার ইচ্ছে থাকলেও পারা যায় না, কারণ এখানে কেউ সার্বক্ষণিক নাট্যকর্মী নয়, প্রত্যেকে অন্য একটি পেশার সাথে, জীবিকার সাথে যুক্ত থাকে। তার সেখান থেকে কিছু সময় বের করে এসে সে থিয়েটারে কাজ করে। এটি হচ্ছে একটি, আমি মনে করি এটি একটি সংকটের জায়গা। কিন্তু সেই ক্ষেত্রটি আপনাদের এখানে একটু ভিন্ন। এই জায়গায় আমরা একটু পিছিয়ে আছি। কিন্তু যেটা হচ্ছে প্রফেশনাল অ্যাটিটিউডের ক্ষেত্রে
কর্মীরা কোনো কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই, এইটি হচ্ছে একটা বিষয়। সুতরাং সবটা মিলে একটা আসলে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা, এই 30 বছরের এই যাত্রাটা ছিল একটা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা। কখনো প্রবল জোয়ারে আমরা ভাসি, কখনো ভাটার টানে নেমে পড়েছি। সুতরাং এই দুটি ছিল এই 30 বছরের পথ পরিক্রমা। হুম। আমাদের আপনাদের যেমন বলছেন ওই নাটকের ক্ষেত্রে আমাদের এখানে সরকারি পৃষ্ঠপোষকতা আছে, কিন্তু স্বাভাবিকভাবে প্রচুর মানুষ নাটক করেন, তারা যে সবাই অনুদান পায় বা তারা সরকারি সহায়তা বা গ্র্যান্ট পান তা নয়। বেশিরভাগ মানুষেরই আমাদের এখানে নাট্য চর্চাটা নির্ভর করে আছে ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত চাঁদা, অর্থ সাহায্যে। সামান্য কিছু মানুষ এত সাহায্য পান আর কি, কিন্তু ব্যাপকতর অর্থে পশ্চিমবাংলার নাট্য চর্চাও কিন্তু অনেকটাই ব্যক্তিগত উদ্যোগে অর্থ সংস্থানের মাধ্যমেই করে রাখা হয়, এবং লড়াইয়ের জায়গা, অসুবিধের জায়গায় সহায়তা কিছুটা পেলেও পুরোপুরি সমস্ত দল যে নাট্যকর্মীরা এই নাট্য দলগুলো পায় তা নয়। আচ্ছা, সেদিন আপনার সঙ্গে কথা প্রসঙ্গে আপনি যেটা বলছিলেন, আপনারা বিনোদিনীকে নিয়ে একটি কাজ করেছেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা আমাদের সাম্প্রতিক যে প্রযোজনাটি সেটা হচ্ছে বিনোদিনীর জীবন নিয়ে। আমরা আসলে বিনোদিনীকে দেখতে চেয়েছি একটু অন্যভাবে। গতানুগতিক ভাবে যে বিনোদিনীগুলো আমরা দেখেছি, বাংলাদেশেও হয়েছে, বাংলাদেশের বাইরে হয়েছে। আমরা ইয়ের একটি বিনোদিনী আমাদের উৎসবে এসেছিল, সেটা হচ্ছে আপনার হচ্ছে অশোক দাস, যিনি তাদের একটি বিনোদিনী এসেছিল, সেটাও দেখেছি ময়না অ্যাকশনের লেখা। সেটার একটু ভিন্নতা আছে, আমরা চেয়েছি আচ্ছা একটা অন্যভাবে করা। বিনোদিনী আসলে তৎকালীন পুরুষ শাসিত সমাজ দ্বারা কিভাবে এক্সপ্লয়টেশন হয়েছিল। আমরা জানি বিনোদিনীর ইতিহাসে বা তার আমার বই বা আমার খাতাতে সে লিখেছে, যেখানে স্টার থিয়েটার না হয়ে সেটা বিনোদিনী থিয়েটার হওয়ার কথা ছিল। তৎকালীন সমাজে দাঁড়িয়ে একজন আহ একদম সমাজের ওই জায়গা থেকে উঠে এসে থিয়েটারের জন্য তার যে স্যাক্রিফাইস, সেটি আমরা আসলে কতটুকু মনে রেখেছি, সেটি একটি বিষয় ছিল। দ্বিতীয়ত বিষয় ছিল পুরুষ শাসিত সমাজে এক্সপ্লয়টেশন, নারীর যে এক্সপ্লয়টেশন, সেটি বিনোদিনীর আমলেও ছিল, এখনো থিয়েটারে এরকম কিছু এক্সপ্লয়টেশন আছে বা আমাদের সমাজে আছে। সেই জায়গা থেকে আমরা একটা বিনোদিনীকে অন্যভাবে দেখার চেষ্টা করেছি। আমরা সেখানে গিরিশ ঘোষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি। কারণ হচ্ছে ইভেন কি রামকৃষ্ণ পরমহংসদেব যিনি বলছেন তার জীবনের একটা পরম প্রাপ্তি বিনোদিনী বলছেন, কিন্তু কোথায় শকুন্তলার স্কুলে ভর্তি করার ব্যাপারে তো রামকৃষ্ণ পরমহংসদেবের কোনো ভূমিকা ছিল না। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব চাইলেই তো বিনোদিনীর সন্তান শকুন্তলাকে স্কুলে ভর্তি করতে পারত। এই জায়গাগুলোকে নিয়ে আমরা নতুন একটি বিতর্কের আসলে সৃষ্টি করার চেষ্টা করেছি, এবং এটি হচ্ছে আমাদের দিক থেকে যেটি চেষ্টা করেছি তার মূল কারণ আমি প্রথমেই বলেছি, আমরা নাটক নির্বাচনের ক্ষেত্রে কন্টেন্টটাকে জোর দিয়ে থাকি। আমাদের কাছে ফর্মটা ইম্পর্টেন্ট না, কারণ আমার কাছে যদি একটি কাপড় থাকে, সেই কাপড়টি দিয়ে আমি টি শার্ট করবো না শার্ট করব, সেটা আমি করতে পারবো। আমার কন্টেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেখানে টেক্সটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। সেই কারণে আমরা সবসময় চেয়েছি এই ভিন্ন ধর্মীর টেক্সট গুলো নিয়ে আমাদের মতো করে এক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা। যেমন আপনাকে আমি বলেছি যে আমরা চাইনিজ বিপ্লবের উপর একটা নাটক করেছি। কেন করেছি তখন বলেছি যে তখন রাশিয়া পতন হয়েছে, সমাজতন্ত্র সারা পৃথিবী থেকে চলে যাচ্ছে, তখন দাঁড়িয়ে কেন আমরা এই নাটকটা করেছি, এটি আমাদের মতো করে আমরা চিন্তা করেছি, গল্পটা রেখেছি। ঠিক তেমনি বিনোদিনীটাকেও আমরা ওইভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। বিনোদিনী কি কি নাটকে অভিনয় করেছেন সেটি আমাদের কাছে মুখ্য বিষয় ছিল। আমাদের কাছে মুখ্য বিষয় ছিল তৎকালীন পুরুষ শাসিত সমাজ দ্বারা বিনোদিনীর এক্সপ্লয়টেশন এবং বিনোদিনীর তার আত্মযন্ত্রণা, এবং আমরা বিনোদিনীকে আজকের দিনে এসে নাগরিক সভ্যতার থিয়েটার কর্মীরা কতটুকু মনে রেখেছে, এই তিনটি বিষয় নিয়ে আসলে আমরা বিনোদিনীকে দেখতে চেয়েছিলাম। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু যদিও রাজনৈতিক থিয়েটার, কিন্তু যেহেতু বিনোদিনীর মতন এমন একটা সংবেদনশীল বিষয় আমাদের সামনে চলে এসছে, তা আমরা প্রাথমিকভাবে কিছুক্ষণ অন্তত বিনোদিনীর সঙ্গে সময়টা কাটে একজন নাট্যকর্মী হিসেবে আর একজন নাট্যকর্মীর সম্বন্ধে সহমর্মিতা পোষণ করি। এই বিনোদিনীর কথা যখন এলো, আপনি যেমন রামকৃষ্ণের কথা বললেন, পরমহংস রামকৃষ্ণের কথা বললেন, গিরিশ ঘোষের কথা বললেন, বিনোদিনীর ব্যক্তিগত জীবন মানে যে যে মানুষটির উপর তিনি বিশ্বাস করে মানে যে যে জায়গাগুলো তিনি বিশ্বাস রেখেছিলেন, একটা নাটকের ক্ষেত্রে গিরিশ ঘোষ, ব্যক্তিগত জীবনেও মানে সেটা আমি সংসারই যদি বলি,
সাংসারিক জীবনে যে মানুষটার উপর তিনি সবচেয়ে বেশি বিশ্বাস রাখলেন, সেই মানুষটার বা পরিবার, তার মৃত্যুর পরে আমরা জানি তার মৃত্যুর পর কি চরম অবহেলার মধ্যে তাকে পড়তে হয়েছিল, সেই স্বীকৃতিটুকুও তিনি পেলেন না। এগুলো কি আপনার নাটকের কোনো উপজীব্য বিষয় হয়ে উঠে এসেছিল, আসে কি তাতে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওই যে বললাম না, পুরুষ তার জীবনের ওই ঘটনাগুলো কিন্তু এসেছিল, যে পুরুষরা যাকে অবলম্বন করে সে বাঁচতে চেয়েছিল, সে বাঁচতে চাওয়াটাও কিন্তু সে হলো না। শেষ পর্যন্ত যার কাছে, ওখানে একটি জায়গায় সে বলছিল যে যে আমাদের ব্যবসায় প্রতারণা প্রতি মুহূর্তে থাকলেও আমি কিন্তু শিখেছি মানুষকে বিশ্বাস করতে। তিনি বিশ্বাস করেছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই বিশ্বাসটি কেউ রাখেনি। এই না রাখাটা কেন রাখিনি সেটির একটি বিশ্লেষণের মুখে আমরা দাঁড় করিয়েছিলাম। সেটি একটি ভালো জায়গার থেকে আমরা চেষ্টা করেছিলাম যে ওইভাবে বিনোদিনীকে দাঁড় করানোর জন্য, এবং শেষে সে একটি কথা বলে যে থিয়েটারের যে অর্থ উপার্জন, সেটি মনে করি আমার স্বউপার্জিত অর্থ উপার্জন, এটি আমার সম্মানের উপার্জন, এবং আজীবন থিয়েটারে করার বাসনা আমার মনের মধ্যে ছিল। বিনোদিনী, আপনি খেয়াল করে দেখেন, বিনোদিনী যখন থিয়েটার ছেড়ে চলে গেল, তৎকালীন সময় কেউ কিন্তু বিনোদিনীকে অনুরোধ করলো না যে তুমি থিয়েটারে ফিরে এসো। বরং অনেকেই দেখা যাচ্ছে হাঁপ ছেড়ে বেঁচে গেছেন যে বিনোদিনী নেই। তার মানে সে থিয়েটারও কিন্তু তাকে প্রবল বাধার মাধ্যমে সে করেছে, এবং সে গুরুমুখ রায়ের সাথে যে সম্পর্ক, সেটা কিন্তু থিয়েটারকে বাঁচানোর জন্য, হুম। থিয়েটারের জন্য। এবং সেখানে গিরিশ ঘোষ ভূমিকা রেখেছেন যে ওইভাবে, যে তাকে ব্যবহার করেছেন থিয়েটারকে। অথচ যখনই বিনোদিনী থিয়েটার হচ্ছে, তখন কিন্তু আমরা প্রত্যাখ্যান করছি, আমরা সমালোচনা, একটি মেয়ে মানুষের নামে থিয়েটার হল হবে, সেখানে আমরা কেন যাব? অথচ ওই মেয়ে মানুষটি তার জীবনের সবকিছু দিয়ে ওই থিয়েটারটি নির্মাণ করার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রেখেছে। এমনকি যখন বিনোদিনী তার আত্মজীবনী লিখছিলেন আমার কথা, তার প্রিফেস লিখে দেওয়ার জন্য যখন গিরিশ বাবুকে অনুরোধ করেছিলেন, গিরিশ হ্যাঁ, সেখানেও কিন্তু গিরিশ বাবুর এটা পাওয়া যায়নি। এবং কিছু কিছু না সেটাই, হ্যাঁ। শব্দ সম্বন্ধে গিরিশ বাবুরও প্রচন্ড অমত ছিল সেই শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে। এবং বিনোদিনীও রাজি হননি, যার জন্য পরবর্তীকালে অন্য কেউ সেই এটা লিখে দেন, মানে আমার কথার হ্যাঁ, যে হ্যাঁ, এবং এইটাই হচ্ছে বিনোদিনীর, আমার কাছে মনে হচ্ছে যে সুজিতা, এটা হচ্ছে বিনোদিনীর একটি প্রতিবাদ, শেষ প্রতিবাদ, যেটি মাস্টার মশাইকে উনি প্রত্যাখ্যান করেছেন, যে অস্বীকার মাস্টার করতে মশাই পারে। বলছে হ্যাঁ। শব্দগুলো। হ্যাঁ, মাস্টার মশাইকে প্রত্যাখ্যান করেছে। এইখানে আমার কাছে মনে হয়েছিল বিনোদিনী, এবং আমাদের সংলাপ, নাটকের সংলাপের এই জায়গাটা আছে, যে এখানে বিনোদিনী বলছে, আমার কাছে মনে হয়েছিল বিনোদিনীর এই জায়গাটায়, মানে তার ভেতর যে নারীর চেতনা এবং মানবিক মানুষ হিসেবে বেঁচে ওঠার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটুকু একটা ফুলকি আমরা যেন দেখতে পেয়েছিলাম। মাস্টার মশাইকে প্রত্যাখ্যান করার একটা সাহস সে বিনোদিনী দেখিয়েছিল। মাস্টার মশাই মানে তিনি একটা এস্টাবলিশমেন্ট, ইনস্টিটিউশন, গিরিশ ঘোষের মতন একজন মানুষ, এস্টাবলিশমেন্ট। মানে হ্যাঁ, একটা সাধারণ কোনো মানুষ এস্টাবলিশমেন্ট। নন, একটা না, সাধারণ কোনো মানুষ নন। এস্টাবলিশমেন্ট না, আচ্ছা, একটা এই জোটটাকে তিনি আমার যেটা কেমন কেমন মনে হয় না, আমার আমার কথাটা পড়ে যা মনে হয়েছে, তার যে হুম, ভাষার মাধুরী, গিরিশ ঘোষের সঙ্গে থেকে বিনোদিনী অনেক শিক্ষিতা হয়ে উঠেছিলেন, যেটুকু আমরা বিভিন্ন জায়গায় পড়ে জানতে পারি। এই ভাষার হুম। মাধুরীটাও যেভাবে গেছে, আর এই যেভাবে তিনি বিনোদিনী গিরিশ বাবুর বিরুদ্ধে দাঁড়াতে পারেন, এখানে এমন কোন মানুষ কি ছিলেন যার পরিচয় আমরা জানি না, যিনি তাকে তার দিকে সাহায্যের হাত বা মানসিক জোরের জায়গাটার জন্য তার পেছনে এসে দাঁড়িয়েছিলেন, তাকে আমরা এখনো কোনো জানতে পারিনি। এরকম কোন মানুষের হ্যাঁ, সন্ধান কি এরকম আপনারা? কিছু, হ্যাঁ এরকম হয়তো কিছু আছে। যেমন আমরা দেখি প্রথমে অবাবুর একটা ভূমিকা তার থিয়েটার করার পেছনে, প্রথমে যদিও রাজি হয়নি, কিন্তু পরবর্তীতে কিন্তু অবাবুর একটা ভূমিকা ছিল। কিন্তু শেষ মুহূর্তে যে লোকলজ্জা লোকভয়ে অবাবু পারেনি, কিন্তু মনে হচ্ছিল কোথাও মানে কেউ একজন পেছনে ছিল বিনোদিনীর এই শিক্ষার প্রসারের ক্ষেত্রে। যদিও তিনি বলছেন যে সাগর পাড়ের বিভিন্ন নাটক নিয়ে আলোচনায় গিরিশ বাবুর সে অংশগ্রহণ, দানি বাবুর সেই কথাগুলো শিক্ষিত করেছিল, নতুন প্রাণ শক্তি তার ভিতর স্থাপন করেছিল, নতুন ভাবে বাঁচার তাগিদ উনি অনুভব করেছিলেন। এগুলো বলছে, কিন্তু কোথাও গিয়ে আহ ওরকম প্রচ্ছন্ন ভাবে কাউকে আসলে খুঁজে পাওয়া যায়নি যিনি একদম বিনোদিনীকে পাশে দাঁড়িয়ে তার আত্মমর্যাদা প্রতিষ্ঠাতায় সহায়তা করেছিলেন। সেটি কোথাও আমরা গবেষণা এখনো পর্যন্ত আমি পাইনি।
যদি অন্য কেউ পেয়ে থাকেন হুম। সেটি যদি আমরা পাই তাহলে আমরা উপকৃত হব। তবে একটি মানে শেষ যেটি বলা যায় যে ওই সময়ে দাঁড়িয়ে একজন নারীর যে আত্মত্যাগ আজকে আমাদের থিয়েটারের জন্য, তখন থিয়েটার থেকে আসা লোকজনের আহ এইভাবে থিয়েটারে যুক্ত হওয়া, আহ এটা আমার কাছে মনে হয় ওই সময়ের জন্য এটি একটি বিপ্লব, এবং এটি নিশ- করার নিশ্চিত সাহস দেখিয়েছিলেন আহ বিনোদিনী। নিশ্চিতভাবে, কারণ আমার কথা, যে ভাষার যে বাঁধুনি, সেটা প্রায় সাহিত্য পদবাচ্য। মানে বিনোদিনীর হাত থেকে এই হ্যাঁ, লেখাটা, মানে এত এত সুললিত ভাষায়, এত কাব্যিক ভাষায়, যেটা কোথাও যেন মনে হয় যে কোথাও কারোর একজনের হয়তো কি বলবো, প্রচ্ছন্ন ছায়া। সাহায্য সাহায্য বা সহায়তা হয়তো পেয়েছিলেন। যদি পেয়ে থাকে, সেই সেই অসম্মান হুম, মানুষটাকে আমরা জানতে পারলাম না। আমরা জানতে পেরেছি যারা যারা তার বিরুদ্ধে, আবিষ্কার করতে পারেনি। আহ, হ্যাঁ, যারা যারা তাকে ঠকালেন সে নামগুলো আমরা অনেকে জানতে পেরেছি। অবাবুর নামটা যদিও এটা এখনো আবিষ্কার করা ইতিহাস, যায়। মানে আবিষ্কার করা গেলেও প্রকাশ করা যায়নি, সেটা বলা যেতে পারে, বলাই বোধহয় ভালো হবে। মানে হ্যাঁ, অনেকে অনেক নাম হুম বলেন, হুম হুম, কিন্তু সেই নামটা প্রকাশ্যে এখনো অব্দি আসেন, ইতিহাসগত ভাবে আমাদের কাছে আসে। এসে পৌঁছয়নি। যেমন এসে পৌঁছলো না এই মানুষটার পেছনে কে দাঁড়িয়ে রইলেন। আমাদের আজকের হুম, আলোচনার বিষয় রাজনৈতিক থিয়েটার। আমরা যদি বিনোদিনী কথা প্রসঙ্গে এসে গেল, তাহলে বিনোদিনী কিন্তু একটা রাজনীতির শিকার, একটা হ্যাঁ, বৃহত্তর অবশ্যই, রাজনীতির শিকার। অবশ্যই। মানে আমাদের আলোচনার বিষয়বস্তা হঠাৎ করে গিয়ে বিনোদিনী চলে এসেছে, ভালো, কিন্তু আমাদের হুম, মূল বিষয় যে রাজনীতির থিয়েটার, রাজনৈতিক থিয়েটার, সেটা হয়তো নয়, কিন্তু থিয়েটারের রাজনীতির একটা পার্ট কিন্তু বিনোদিনী, এটা হ্যাঁ, অস্বীকার করার কোনো জায়গা। হ্যাঁ, তাহলে আমরা না আমরা আমি এটা আমাদের মূল। থিয়েটারের, হ্যাঁ, 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 বলুন। থিয়েটারে যেটা বলছেন থিয়েটারের রাজনীতি, সেটাও একটি আছে তৎকালীন, কিন্তু সমাজ বাস্তবতাও কিন্তু এটার সাথে ইন্টার রিলেটেড। আমি যেটা এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। তৎকালীন ধরেন বাবু সমাজ বা এই সামন্ততান্ত্রিক সমাজে ব্যবস্থায় বিনোদিনীকে মেনে না নেওয়ার একটা ইচ্ছা, পুরুষতান্ত্রিক সমাজে ব্যবস্থা, সবকিছুর সাথে একটা ইন্টার রিলেশন কিন্তু আছে। মানে যখন এই থিয়েটার পলিটিক্সটা তো আসলে সমাজের বহির্ভূত একটা অংশ, সমাজকে বাদ দিয়ে নয়, সমাজে যে বহমান রাজনীতি তার সাথে কিন্তু সম্পৃক্ত। এখনো থিয়েটারের রাজনীতি আছে, সেটাও কিন্তু বর্তমান রাজনীতি, বিশ্ব রাজনীতি বা থিয়েটারের যে চলমান প্রক্রিয়া বা সামাজিক যে প্রক্রিয়া তার থেকে বিচ্ছিন্ন কিছু নয়। এখন যেটা হচ্ছে ধরেন থিয়েটারের রাজনীতি যেটা হচ্ছে যে নিজেকে প্রকাশ করা, যে আমিত্বের যে জায়গা, তখন হয়তো বিনোদিনীর সময় ওই সামন্ত সমাজে ব্যবস্থায় বা বাবু সমাজের তখন ওই দিনে যে আহ বিনোদিনীকে একজন পুরুষ হিসাবে মেনে নিতে না পারা, সেটিও কিন্তু একটা সমাজ বাস্তবতারই অংশ। একদম। আবার দেখুন একটা মজা, আমরা তখনকার যে সমাজ বাস্তবতার কথা ভাবি, তখনকার সামাজিক পরিস্থিতির কথা ভাবি, আর সমস্ত কথা যে ভাবি, যে স্টার থিয়েটারের নাম হলো, বিনোদিনীর নাম হলো না, আমি মেনে নিলাম তখনকার সময়। পরবর্তীকালে এখনো একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন আমরা ঘোষণা করি যে আমরা অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি মার্জিত, অনেক রুচিশীল, সংস্কৃতিবান, সমস্ত যে কথা আছে, এখনো কিন্তু পশ্চিমবাংলায় আমার জানা একটি মাত্র হল আছে, যেটা বিনোদিনীর নামে। সেটা আমাদের হ্যাঁ, আমাদের বাড়ির কাছাকাছি ডানকুনি, আপনি যেখানে শুভজিতের যে নাম হ্যাঁ, বলছিলেন, আচ্ছা আচ্ছা বিনোদিনী আচ্ছা। থিয়েটার। তাহলে আমাদের যে সমাজ ব্যবস্থাটার কথা আমরা বলি, ভাবি, যেটা আমরা গিরিশ ঘোষের সময়ের কথা বলছি, তার হুম, থেকে এত বছর পেরিয়ে এসেও আজকেও কিন্তু যে সমস্ত সরকারি হল তৈরি হয়েছে এখানে, সেই হলগুলোর কোথাও কিন্তু বিনোদিনীর নাম নেই। বিনোদিনীর নাম নেই। তাহলে এইটি আমরা একটু কি, আপনার সাথে যুক্ত করি। এটা খুব ভালো একটা জায়গা আপনি ফোকাল করেছেন, যেহেতু আপনাদের এখানে মানে ভারতবর্ষের সাথে তো খুব ইন্টার রিলেটেড বিনোদিনী, যদিও আমাদের এখানকার সাথে ওভাবে রিলেটেড না। মানে সেটি কিন্তু একটা দুর্ভাগ্য দাদা। তার মানে কি এখনো কি তাহলে পুরুষ শাসিত সমাজ দ্বারা বিনোদিনী এক্সপ্লয়েটেড হচ্ছেন? সেটাই। একটা নাম তো হতে পারতো। যেমন আমরা যখন আপনাকে বলছিলাম যে আমরা বিনোদিনী নাটক নিয়ে যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গেলাম, যখন নামটা শুনলাম বিনোদিনী মঞ্চ, আমরা তখন এক বাক্যে রাজি হয়েছি যে আমরা ওই হলটাতে নাটকটা করতে চাই। যেমন আমরা আশিস দাকে বলেছিলাম যে স্টারে কি নাটক করা যাবে কিনা। তো স্টার থিয়েটারের এখন যা অবস্থা, সেখানে নাকি সুপার মল হয়েছে, আর কি কি হয়েছে, যদি সিনেপ্লেক্স ওই হয়েছে। স্টার থিয়েটার, ওই স্টার থিয়েটার কিন্তু বিনোদিনীর নয়, না, ওই স্টার থিয়েটার কিন্তু বিনোদিনী না, সেটা ছিল আরেকটু ওপাশে।
সেটা নষ্ট হ্যাঁ হয়ে একটু গেছে। হ্যাঁ, হ্যাঁ সেটা হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তখন এই সেটা রবীন্দ্রভারতীর এই হলটির নাম আমি যখন শুনলাম বিনোদিনী, ওখানে আমাদের এক বন্ধু ছিল, তো ওই মোটামুটি উনি শিক্ষক, উনি এটা ব্যবস্থা করেছেন। তখন আমরা কিন্তু এক বাক্যে রাজি হয়েছি কারণ এটি মনে হয়েছে আমাদের জন্য একটা প্রাপ্তি, যে বিনোদিনী নাটকটি বিনোদিনী নামাঙ্কিত একটি মঞ্চে আমরা করতে পারছি। এবং শেষে যিনি হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন, উনি বললেন এই কথাটা, যে এটা ভালো লাগলো যে বিনোদিনীর নাটকটা বিনোদিনী মঞ্চে হলো। তো ওখানে আমাদের বাংলাদেশের কিছু ছাত্রছাত্রী ছিল, তারাও খুব মানে এটিকে আবেগে আপ্লুত ছিল যে বিনোদিনীর মঞ্চে বিনোদিনী। এইটি একটি হওয়া উচিত, যেমন বিনোদিনী আজকে এত বছর ভারতবর্ষে প্রত্যেকের অনেকের নামেই হল আছে, কিন্তু বিনোদিনীর নামে কোথাও হল নাই। এটাই আপনি এই জায়গাটি যে আবিষ্কার করেছেন, এটাই একটা অসাধারণ বিষয় বলে আমি মনে করি আর কি। সরকারি হতো না। আচ্ছা, আমরা তাহলে আমরা হ্যাঁ আমরা একটু সরকার। আমরা আমাদের আমাদের মূল আলোচনার বিষয়ে ঢুকি। বিনোদিনীর প্রতি আমাদের হম। অশেষ শ্রদ্ধা, গভীর সম্মান, শ্রদ্ধা। ভালোবাসা এবং হম। কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের মূল আলোচনায় ঢুকি। রাজনৈতিক থিয়েটার, এই রাজনৈতিক থিয়েটার হিসেবে আপনার ব্যাখ্যাটা যদি আমি কিভাবে বলতে চাইছেন, বা কিভাবে দেখতে চাইছেন আচ্ছা রাজনৈতিক থিয়েটার? আচ্ছা আচ্ছা, আমি একটু ভাবে অন্যভাবে মানে প্রথমে এখানে আমি আপনার সাথে যখন আলাপ করছিলাম, আসলে একটা শব্দ এখানে যুক্ত করা ছিল, সেটা হচ্ছে বাংলা রাজনৈতিক থিয়েটার। তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা, এই শব্দটা আমরা মিস করেছি। একদম। আমার মনে হচ্ছে বাংলা রাজনৈতিক না থিয়েটার না, হলো, ঠিক যেহেতু আছে, চলুন। আমাদের দুই বাংলারই। আমি আসলে হ্যাঁ, রাজনৈতিক তাতেই যায়। থিয়েটারটা আহ, দেখছি এভাবে, যে মানে থিয়েটার তো মানুষের জন্য, থিয়েটার তো মানুষের জনগণের জন্য। তাই এই শিল্পের সাথে এবং শিল্পীর সাথে জনগণের একটি অঙ্গাঙ্গী যুক্ততা আছে। আর এই শিল্পের উপজীব্য যেহেতু জনগণ, তাহলে জনগণের সুখ দুঃখ, আনন্দ বেদনা, আকাঙ্ক্ষা, তার সংগ্রামের ইতিবৃত্ত, এগুলোই তো নাটকের বিষয়বস্তুতে থাকবে। অর্থাৎ শিল্পের বিষয়বস্তু নির্বাচনটা আর মূল উৎস কিন্তু জনগণ। এই জনগণকে বাদ দিয়ে কোনো শিল্পই কিন্তু দেখা যাচ্ছে যে সমাজের কল্যাণ বয়ে আনতে পারে না। এখন এই কল্যাণটা কিরকম কল্যাণ? সেটি মানবিক কল্যাণ হতে পারে, বৃহত্তর আন্দোলনের কল্যাণ হতে পারে, ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধরে সেটি হতে পারে। সুতরাং বিভিন্ন বিষয়গুলো, তার মানে নট আর্ট ফর আর্ট সেক না, আর্ট ফর পিপল, এই জায়গা থেকে কিন্তু আহ দেখতে হবে শিল্পকে। এখন আমি ক্লাসিক করব কিনা, ধরেন আজকের সময়ে দাঁড়িয়ে আমি কি ক্লাসিক নাটক করব, না আমার সমসাময়িক সমাজ ও বাস্তবতা মধ্যে দাঁড়িয়ে আমার যে সমাজ বাস্তবতা আছে সেই সমাজ বাস্তবতাটা আমি নাটকটা করব, সেটি কিন্তু একটা ভাববার বিষয় আছে। আর এই সমাজ বাস্তবতাটা আসলে নির্মাণ করেন আহ রাষ্ট্রের যে রাষ্ট্রযন্ত্র আছে, তার সাথে যুক্ত সমস্ত অর্গানগুলো। যেমন এটির সাথে প্রথম যেটি আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক। অর্থ হচ্ছে যে, যদি আমি ধরি একটা মানুষের হৃৎপিণ্ড, তাহলে ওই অর্থনীতিটাই হচ্ছে মূল রাষ্ট্রের চালিকা শক্তি। ধরেন একটা রাষ্ট্রযন্ত্র যদি কল্যাণকর রাষ্ট্র হয়, তার আর সমাজ বাস্তবতা একরকম হবে। যেমন আমরা 90-এর আন্দোলনে বাংলাদেশে স্বৈরা শাসক ছিল, তখন আমার সমাজ বাস্তবতা এক ছিল। যদি ধরেন 70 সালে পশ্চিমবঙ্গের সমাজ বাস্তবতা, তখন নকশালবাড়ি আন্দোলন বা অন্যান্য আন্দোলনগুলো বিকশিত হচ্ছে, তখনকার সমাজ বাস্তবতা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সমাজ বাস্তবতা। এই সমাজ বাস্তবতাটা নিয়েই কিন্তু নাটক নির্মাণ করেন কিন্তু নাট্যকার। একটি সমাজকে বা একটি নাটককে এগিয়ে নিয়ে আমার কাছে মূল ইম্পর্টেন্ট ব্যক্তি হচ্ছে কিন্তু একজন প্লে রাইটার। এই নিয়ে সমাজের এই বাস্তবতাকে ধারণ করে উনি একটি পাণ্ডুলিপি তৈরি করেন। যিনি যে দল বা যে নির্দেশক, তখন হয়তো তিনি, তার একটি নির্দিষ্ট ইন্টারপ্রিটেশন থাকে। সুতরাং এই সমাজ বাস্তবতাটা ধরতে পারে একজন নাট্যকার সঠিকভাবে। এইভাবে যদি আপনি যদি এটা যদি আমি যদি একটু অন্যভাবে অন্য জায়গায় থেকে যাই, উৎপল দত্ত বলছিলেন একটি আহ আলোচনায়, যে জীবন এত জটিল হয়ে গেছে এখন, এখন নাট্যকাররা মার্ক্সবাদী না হলে নাটক লিখতেই পারবেন না। বলছেন যে যে শেক্সপিয়ার সম্ভবত শেক্সপিয়ারের সময় এটি সম্ভবত ছিল না, কিন্তু এখন আর তা সম্ভব নয়। মানে 1917 সালের অক্টোবর বিপ্লবের পর উনি বলছেন যে এই সম্ভাবনাটা অনেকটা চলে গেছে কেন? সমাজের বাস্তবতার প্রেক্ষিতটা পরিবর্তন হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রের তার নিয়ন্ত্রণ, রাষ্ট্রযন্ত্রের তার চালিকা শক্তি,
তার অর্থনৈতিক কাঠামো এবং অন্যান্য কিছু সবকিছু পরিবর্তন হয়েছে। এবং উনি বলছেন মার্ক্সবাদ অধ্যয়ন না করে কিছু নাটক লিখতে গেলে কোনো কোনো সংলাপ কোনো মানে হয় না। হয়তো নাটক লেখা যাবে, আহ, লিখে যেতে পারে, সংলাপের পর সংলাপ বসে যাবে, কিন্তু তার কোনো সামাজিক তাৎপর্য বেরিয়ে আসবে না। কেননা এই সমাজ ব্যবস্থা একটা জটিল হয়ে উঠেছে, একে বিশ্লেষণ করতে গেলে একজন নাট্যকারকে মার্ক্সবাদী হতে হবে। এখন এই কথাটা বলতে যখন উৎপল দত্ত বলতে পারেন, কারণ উৎপল দত্ত বাংলা নাটকের আমি মনে করি প্রথম বাংলা নাটকের রাজনৈতিক থিয়েটারের আমি বলবো যে প্রতীক। কারণ উনি সবসময় বলেছেন যে আমি প্রোপাগান্ডা এসেছি, যত না আমি নাট্যকার তার চেয়ে আমি বেশি প্রোপাগান্ডা। এবং উৎপল দত্তের এই রাজনৈতিক নাটকগুলো আমরা যদি কল্লোল, অঙ্গার, তারপর যদি আমরা টিনের তলোয়ার দেখি, টিনের তলোয়ার পড়লেই আমরা দেখতে পাই যে একটি সময়কে উনি কিভাবে চিত্রিত করেছেন অনেক পরে এসে। এটি তার পক্ষে বলা সম্ভব। হ্যাঁ, এটা অনেকে আবার বিরোধিতা করতে পারে যে মার্ক্সবাদী না হলেই যে নাট্যকার হওয়া যাবে না, সেটি কোথায়। কিন্তু উনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে সমাজের অন্তর্নিহিত দ্বন্দ্ব এবং হচ্ছে যে সমাজ বাস্তবতা বিশ্লেষণ করতে পারতে হলে মার্ক্সবাদী দর্শনটা জানা দরকার। তাহলে সমাজের অন্তর্নিহিত দ্বন্দ্বটা ফুটে উঠবে। তখন সেইটিকে বলছেন উনি অনেক বেশি পলিটিক্যাল থিয়েটার। যেমন আমরা যদি ধরি আহ গ্রিক সভ্যতার সাথে যদি যাই, আমি কি বেশি বড় করে ফেলছি ইন্ট্রোটা, আমি না না জানি না, খুব- আমার কাছে না না, ঠিক আমরা আছে যদি বলুন। গ্রিক নাটকের দিকে তাকাই, আমরা দেখব তখন কিন্তু নাটকের বিষয়বস্তু ছিল মানুষ ও নিয়তি। মানে নিয়তি সেটি নির্ধারণ করেছেন, সেটির বাইরে আর কিছু হবে না। আমরা ইডিপাস দেখি, অন্যান্য সফোক্লিসের নাটকগুলো দেখি, নিয়তি নির্ধারণ করেছেন। আন্তিগোনেতে দেখি একই ঘটনা। কিন্তু ওখানের মধ্যে একজন ব্যতিক্রমী নাট্যকার হঠাৎ করে বেরিয়ে আসলেন, তিনি হচ্ছেন ইউরিপিডিস। ইউরিপিডিস অনুভব করলেন যে ওই সময় দেখা যাচ্ছে, ইউরিপিডিসের সময় দেখা যাচ্ছে যে অ্যাথেন্স ক্রমশ সাম্রাজ্যবাদী হয়ে যাচ্ছে এবং যুদ্ধবাদী একটি চরিত্রে পরিণত হচ্ছে। বিষয়টি তার কাছে খুব এক ধরনের মনের ভিতর একটা খটকা তৈরি করলো। ফলে তার নাটকে চলে আসলো কি, শাসক গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে অবস্থান করার একটা আহ প্রক্রিয়া তার নাটকগুলোতে আমরা দেখতে পাই। এবং যে কারণে উনি রাষ্ট্রযন্ত্রের রোষানলে পড়লেন, এবং এমনকি সেই জীবনে ওনাকে দেশ ত্যাগ করে চলে যেতেও হয়েছে। কেন হয়েছিল? কারণ উনি সমাজ বাস্তবতাটাকে দেখতে চেয়েছিলেন তার মতো করে। তৎকালীন গ্রিসের যে সমাজ বাস্তবতা ছিল, সেই সমাজ বাস্তবতাটা দেখা যাচ্ছে জনকল্যাণ নয়, রাষ্ট্রযন্ত্রের যে ব্যবস্থা সেটি জনকল্যাণমুখী ছিল না। এবং তার ভেতর যে যুদ্ধের উন্মাদনা, এবং অ্যাথেন্স দেখা যাচ্ছে ওই সময় অনেক বেশি সাম্রাজ্যবাদী ছিল, অনেক বেশি আগ্রাসী ছিল, এই বিষয়টি উনি উদ্ভাবন করতে পেরেছিলেন। এবং উদ্ভাবন করতে পেরেছিলেন বলেই তার নাটকগুলোর ভেতর আমরা অনেক বেশি রাজনৈতিক সচেতনতা তখনই দেখতে পাচ্ছি। সফোক্লেসের জায়গা থেকে এসে ইউরিপিডিস প্রথম আহ নিয়তির বাইরে গিয়ে নাটক লিখতে শুরু করলেন, অথচ নিয়তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন না। তাহলে কি হচ্ছে, সমাজ বাস্তবতা আমরা চলে আসি। আমরা যদি আমাদের শেষকৃত থিয়েটারের দিকে যাই, বিশাখা দত্তের যদি আমরা মগধের রাষ্ট্র বিপ্লবোত্তর কাহিনীকে নিয়ে একটি নাটক রচনা করেছেন মুদ্রা রাক্ষস। আমরা যদি মুদ্রা রাক্ষসটাকে দেখি, মুদ্রা রাক্ষসে ওই সময় বিশাখা দত্ত একদম নাটকে রাজনৈতিক হত্যা, নিপীড়ন থেকে শুরু করে বহুমাত্রিক ষড়যন্ত্রের ঘটনাবলী এবং তৎকালীন ওই সময়ে সমাজের মানুষের অবস্থা, বিদ্রোহ, বিপ্লব সবগুলো কিন্তু চিত্রিত করেছেন। তার মানে দেখা যাচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্য দুটো জায়গার শুরু থেকেই, যদি আমরা তো বলে থাকি যে সংস্কৃত নাটক আমাদের মূল বিষয়, কিন্তু বিশাখা দত্তের এই মুদ্রা রাক্ষস নাটকটি যদি আমরা দেখি অনেক বেশি রাজনৈতিক নাটক। তাহলে আমরা রাজনৈতিক নাটক বলতে কোন নাটকগুলোকে দেখব, সেটির একটি প্রশ্ন আছে। এটি আসলে আহ সংজ্ঞা না, যেমন এটা একটা কোনো সূত্র না, এটা সংজ্ঞা, নির্ধারিত সংজ্ঞা। এটা একটা বৃহত্তর পরিসরে, একটি বৃহত্তর ক্যানভাসের ভিতরে এটিকে আপনাকে বিশ্লেষণ করতে হবে। সে বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে যে আমরা যদি এই গ্রিক নাট্যকার ইউরিপিডিস এবং আমাদের সংস্কৃত থিয়েটারের বিশাখা দত্তকে দেখি, তখন সময়েও কিন্তু রাজনৈতিক নাটক লেখা হয়েছিল। তার মানে নাটকের শুরু থেকে সুদীর্ঘ আজকে 2500 বছরের প্রাচীন হলেও
আহ রাজনীতিটা সমাজ, কারণ যেহেতু নাটক হচ্ছে সমাজেরই একটি অংশ, মানুষের জীবন্ত মানুষের সাথে জীবন্ত মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া। যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, যারা করছে তারাও সমাজের, যারা দেখছে তারা, এবং দে আর অল আর লিভিং। সুতরাং তাদের কষ্ট এবং তাদের দুঃখ, তাদের বিপ্লব, তাদের আকাঙ্ক্ষা কোনো না কোনো ভাবেই কোনো নাট্যকার কিন্তু সেটি লিখবেন, এটি সত্য। সেটি বাংলা নাটকের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে এই সত্যটা আবিষ্কার হয়েছে কোনো না কোনো ভাবেই। কিন্তু বাংলা নাটকের রাজনৈতিক ধারাটা শুরু হয়েছে কোনো না কোনো ভাবেই, এবং সেইটি দেখা যাচ্ছে যে 1917 সালের অক্টোবর বিপ্লবের পর সারা পৃথিবী ব্যাপী এই রাজনৈতিক থিয়েটারের দর্শনটা একটা নতুন ভাবে, একটা নতুন আহ অনুভব নিয়ে শিল্প সাহিত্য চর্চার সাথে যাদের যুক্ত তাদের কাছে এটা নতুন ভাবে দাঁড় করলেন এই অক্টোবর বিপ্লবটা। কি হলো, শিল্পের নন্দন তত্ত্ব কি হবে, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে নন্দন তত্ত্ব কি হবে, রাজনৈতিক থিয়েটার কি হবে। তখন ব্রেস্ট থেকে শুরু করে, রমালাল থেকে শুরু করে অনেকেই কিন্তু সারা পৃথিবীব্যাপী একটি রাজনৈতিক থিয়েটারের জাগরণ কিন্তু তৈরি করলো। সেই জাগরণের ধারাবাহিকতায় কিন্তু বাংলা নাটকের একটি অংশ রাজনৈতিক থিয়েটারের একটা চালিকা শক্তি তৈরি হলো, কারণ কোথাও থেকে না কোথাও থেকে শুরু করতে হবে, সেই শুরুটা কিন্তু এইভাবে হয়েছিল। এখন বাংলা নাটকের যেমন ধরেন, নাটকের প্রথমেই আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কনফ্লিক্ট গুলো কি ছিল, কনফ্লিক্ট ছিল মানুষের সাথে নিয়তির দ্বন্দ্ব, তারপর আসলে মানুষের সাথে প্রকৃতির দ্বন্দ্ব, গোষ্ঠীর সাথে গোষ্ঠীর দ্বন্দ্ব, গোষ্ঠীর প্রধানের সাথে অন্যদের দ্বন্দ্ব, রাজার সাথে জনগণের দ্বন্দ্ব, যান্ত্রিক সভ্যতার সাথে ফরাসি বিপ্লবের পর আস্তে আস্তে শুরু হলো যান্ত্রিক সভ্যতার সাথে মানুষের দ্বন্দ্ব, যেটি আমরা রক্তকরবীতে রবীন্দ্রনাথ অসাধারণ ভাবে এনেছেন, যে যান্ত্রিক সভ্যতার সাথে মানুষের দ্বন্দ্ব। এবং আমার কাছে মনে হয় আপনি রক্তকরবী অবশ্যই পড়েছেন, যে সংখ্যাতত্ত্ব দিয়ে বিশ্লেষণ করে 69-এর রুমো। আজকে কিন্তু আমার আর আপনার আইডেন্টিটি কিন্তু আমার সেলফোন। তাহলে একটা রবীন্দ্রনাথ সংখ্যা। কিন্তু হ্যাঁ, রবীন্দ্রনাথ কিন্তু অনেক আগে সংখ্যাতত্ত্ব দিয়ে বিশ্লেষণ করেছেন, তার মানে রবীন্দ্রনাথ অনেক বেশি আধুনিক। কিন্তু আমরা অনেকে হয়তো বলে থাকি যে রবীন্দ্রনাথ নাটকের শেষ, আমি বিষয় থেকে হয়তো বিষয়ান্তরে যাচ্ছি, সেটি ক্ষমা করবেন, একটার সাথে এটা যেটা রিলেটেড, সেই না, কারণে এটাও তো বলছি। ঘটনা। আমি রবীন্দ্রনাথের কথাই যখন এলো, আমাদের যখন হুম, তখন যে নাট্য কাজ হতো বা যে ধরনের নাটক মঞ্চে আমাদের এখানে পশ্চিমবঙ্গের যে সমস্ত মঞ্চে রবীন্দ্রনাথও কিন্তু চেয়েছিলেন তার নাটক ওখানে অভিনীত হোক, হ্যাঁ, কিন্তু সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ নাটককে করা যায়নি, অনেক নাটকে সাধারণ করতে রাজি রঙ্গালয়ে হননি। তখন কিন্তু রবীন্দ্র নাটক হয়নি। এবং হয়নি। আপনাকে একটু বিনোদিনীরও একটা আক্ষেপ ছিল যে রবীন্দ্রনাথের কোনো নাটকে তিনি অভিনয় করবেন, সেটিও বিনোদিনীর জীবনে হয়নি। কারণ বিনোদিনী আর রবীন্দ্রনাথ প্রায় সমসাময়িক এবং দুজনেই কাছাকাছি বসবাস করছেন। তো এটা এখন দেখা যাচ্ছে, দেখেন আমরা যদি রক্তকরবীতি থেকে সেখানে যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতা কিন্তু আজকের সাথে সম্পৃক্ত। তার মানে রবীন্দ্রনাথ অনেক একদম। বেশি উত্তরাধুনিক। হ্যাঁ, হয়তো আমরা যেটা সমাজতান্ত্রিক বিপ্লবে বা কোথাও দেখি যে রাজা জনগণের সাথে মিশেন, সেটি রবীন্দ্র দর্শন, সেটি তার দর্শনের বাইরে গিয়ে উনি হয়তো জাননি, উনি কোনো ওনার কোনো নাটকেই রাজা সবসময় চেয়েছেন জনগণের সাথে মিশতে, কিন্তু একটা ইম্পেরিয়াল ফোর্স কখনো হয়তো মেশেনি, সেটি অন্য বিষয়। কিন্তু রবীন্দ্রনাথ অনেক বেশি উত্তরাধুনিক ছিলেন এবং সংখ্যাতত্ত্ব দিয়ে বিশ্লেষণ করেছেন। আজকে আমার আর আপনার কিন্তু সেলফোনটাই হচ্ছে কিন্তু আইডেন্টিটি। তাহলে তা আপনি যেমন বাংলা বলছেন যে, নাটকের, আমরা যেটা বলছি যদি কল্যাণকর রাষ্ট্র যে শব্দটা বলি, মানে হ্যাঁ, কল্যাণকর রাষ্ট্র হতে গেলে তাহলে তো রাষ্ট্রকে জনগণের সঙ্গে এক থাকতে পারে, শাসক আর জনগণ এ দুটো তো দুটো আলাদা থাকবে না। মানে শাসককে বা অবশ্যই আমরা যে, রাজাকে তো আমার হ্যাঁ, সঙ্গে তো থাকতে হবে, না হলে তো হ্যাঁ, কল্যাণকর রাষ্ট্র হবে না। হবে আমি না, যদি উনি সবসময় ওইভাবে একটা চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ শাসককে আলাদা করে রাখি, তাহলে তো হবে হ্যাঁ, না। আচ্ছা, এই রাজনীতি থিয়েটারের কথা আস্তে আস্তে আমরা মনে হচ্ছে, তাহলে দেখুন আস্তে আস্তে আমাদের নাটকটা আমরা এখন রাজনৈতিক, যেমন আমাদের এখানে গ্রুপ থিয়েটার নবান্ন নাটক নিয়ে তার একটা আহ চারিত্রিক একটা বিশাল পরিবর্তন এসে গেল। তার আগে বাংলা নাটক আমরা ওরকম ভাবে দেখিনি, ওরকম হতে পারে, কত সস্তা হুম, উপকরণ হতে পারে, বা এত হুম, সাধারণ মানুষের কথাও যে মঞ্চে বলা যেতে পারে। তখন তো আমরা হুম, আহ কত কত অন্যরকম নাটক দেখছি। চীনের তলোয়ারে বলছে যখন সারা দেশে যখন এই অবস্থা, তখন তুমি কাশ্মীরের রাজকুমারীর কথা নিয়ে নাটক নাটক করছো। হুম, তীরের তলোয়ার এই শব্দ বাক্যগুলো যখন চলে আসে, এ কথাও তো হুম, ওখানে হুম, আছে।
তাহলে হুম। নাটকটা আস্তে আস্তে আমরা প্রাথমিক অবস্থায় যে বিনোদনের জায়গা ছিল সেইটা থেকে সে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে চলে আসতে থাকলো একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে, মানে শাসকের বিরুদ্ধে। কিন্তু তার মধ্যে একটা প্রাতিষ্ঠানিক বিরোধিতার একটা ছায়া পড়তে শুরু করলো। হুম। এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে বিনোদন থেকে সরে হ্যাঁ, আসতে সে তার হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, রাষ্ট্র, হ্যাঁ, ঠিক আছে, আমি এই জায়গাটাই ধরছি। যেমন ধরেন, আহ এখন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যখন আমি নাটক করতে যাব, যেমন আমাদের এখানে একটি চর্চা থিয়েটারের হয়, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট থিয়েটার। ডেভেলপমেন্ট থিয়েটার বলে একটি থিয়েটার সাম্প্রতিক সময়ে বাংলাদেশে খুব জনপ্রিয়, যেটি হচ্ছে এনজিওরা করে, বহুজাতিক কোম্পানিরা, তারা থিয়েটারটাকে কমিউনিটিং পিপলের সাথে করার জন্য থিয়েটারকে মাধ্যম হিসেবে ধরে। তো এটির যেমন একটা এটা এটা দিয়ে আমি আপনার কথায় যাচ্ছি, সেটি হচ্ছে একটি প্রজেক্টকে ধরে ওরা এই নাটকটি করে, নাটিকাটি করে। প্রজেক্ট যখন শেষ হয়ে যায়, ওই নাটিকাটির স্থান হয় আহ একদম ডাস্টবিনে। আমরা যদি আগস্ট বোয়ালের প্রতিবাদী থিয়েটারে দেখি দেখি, সেই থিয়েটার কিন্তু মানুষকে উজ্জীবিত করে, মানুষকে তার অধিকার আদায়ের জন্য, মানুষকে উজ্জীবিত করে তার জীবন মানের উন্নয়নের জন্য, মানুষ রাষ্ট্রজনকে বাধ্য করে কল্যাণকর হওয়ার জন্য। এখন ধরেন 90 সালে আমাদের এখানে যে স্বৈরাচার, আমি আমাদের প্রেক্ষাপট দিয়ে বিশ্লেষণ করছি, হ্যাঁ, একদম। আমরা যদি স্বৈর শাসকের টাকা দিয়ে যদি নাটক করতাম, তাহলে স্বাভাবিকভাবে 90-এর গণ আন্দোলনে এদেশের সংস্কৃতি কর্মীরা, বিশেষ করে নাট্যকর্মীরা, পথনাটক নিয়ে সারা দেশে যে জাগরণ তৈরি করেছিল, স্বৈরাচারের বিরুদ্ধে মানুষকে যে উদ্বুদ্ধ করেছিল, সে উদ্বুদ্ধটা করতে পারতো না। কারণ আমি যদি আপনার থেকে গ্রহণ করি স্বাভাবিকভাবে কিছু প্রক্রিয়ায়, যে এখন যে অর্থনৈতিক যে প্রক্রিয়া এবং হচ্ছে গিভ এন্ড টেক যে পলিসি, সেই পলিসিতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি কিন্তু আপনার বিরুদ্ধে, ওই যে বললো না যে কয়েকটা শব্দ বাদ দিতে গিরিশ বাবু, সেরকম কিন্তু প্রতিবাদের ভাষাটা আস্তে আস্তে কিন্তু মলিন হয়ে যাবে। সেখানে যে সংঘবদ্ধতা, সেখানে যে উজ্জীবনী শক্তি, সেই উজ্জীবনী শক্তিটা হারিয়ে যাবে। এখন রাষ্ট্র যদি কল্যাণকর হয়, যেমন অক্টোবরের বিপ্লবের পরে দেখা যাচ্ছে মস্কোতে, মস্কো আর্ট থিয়েটার থেকে শুরু করে সমস্ত জায়গায় থিয়েটারের জন্য প্রচুর ফান্ড করেছে, তাহলে সেই টাকাটা গ্রহণ করবে কিনা? অবশ্যই গ্রহণ করবে, কারণ সেটি একটি সাম্যবাদী অবমুখী সমাজের ব্যবস্থার জন্য ওই সময় থিয়েটার সাহিত্য কাজ করেছে, তাহলে অবশ্যই নেব। এখন আমি কোন রাষ্ট্রযন্ত্রের থেকে টাকাটা নিচ্ছি? সেই রাষ্ট্রযন্ত্র কি আমার বৃহত্তর জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, আমার প্রান্তিক জনগোষ্ঠীকে কি রিপ্রেজেন্ট করে, বা আমার যে আকাঙ্ক্ষা, আমার যে প্রাপ্তি, আমার যে মৌলিক অধিকার, সে অধিকারগুলোকে কেউ হরণ করে? যদি হরণ করে, তাহলে তার টাকা দিয়ে আমি কতটুকু নাটক করতে পারবো, সেটারও কিন্তু একটা লিমিটেশন আছে। আমার, এটা আমার ব্যক্তিগত অভিমতের কথা বলছি, অন্যরা হয়তো ভাবতে পারেন। যেমন ধরেন আমি একটি প্রতিষ্ঠান থেকে টাকা নিলাম একটি নাটক করার জন্য, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু আমি কখনো বলতে পারবো না, কারণ সেটি সে অ্যালাউ করবে না। কারণ আমাদের এখানে কিছুদিন আগে এরকম একটি নাটক হয়েছিল, কোকোকোলা কোম্পানি একটি নাটককে স্পন্সর করেছিল করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে সেই নাটকটিতে কোকোকোলা ইয়ে করেছে, কিন্তু সেইটি ওইভাবে না, যে আকাঙ্ক্ষাটা জনগণের ছিল সেই নাটকে, সেই আকাঙ্ক্ষাটা ছিল সেটা অন্য একটি মাত্রিক। সেটি একটা ক্লাসিক নাটক হতে পারে, বা সেটি অন্য বিষয় নিয়ে হতে পারে, কিন্তু সেখানে জনগণের আকাঙ্ক্ষা বা আমার আকাঙ্ক্ষা বা আপনার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার চিত্রটি কখনো থাকবে না। এবং এইভাবে আস্তে আস্তে মানুষের ভেতর যে প্রতিবাদী চরিত্রটি থাকে, সেই প্রতিবাদী চরিত্রটি তখন আস্তে আস্তে সুবিধাবাদী চরিত্রের দিকে ধাবিত হয়। কারণ পৃথিবীর ইতিহাসে যদি দেখি, এই গ্রুপ থিয়েটার কনসেপ্ট একমাত্র ভারতবর্ষে এখন আর বাংলাদেশে বেঁচে আছে, অন্যান্য জায়গাগুলো সেটি অনেক অন্য ফর্মে চলে গেছে থিয়েটারটাকে, কারণ ওরা পূর্ণ পেশাদারিত্বের দিকে চলে গেছে। তাহলে কিন্তু আহ একটা কমিটমেন্ট, সোশিও ইকোনমিক কমিটমেন্টের জায়গা থেকে আমরা থিয়েটারটা করছি। আমরা যদি আমাদের উত্তরাধিকার করি ভারতীয় গণনাট্য সংঘ, আমরা যদি আমাদের বার্নের ভাষা আন্দোলন তৈরি, সেটি একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্যের ধারাবাহিকতাই গ্রুপ থিয়েটার। এবং এই গ্রুপ থিয়েটারটি চলতে গিয়ে অনেকেই তার মতো করে থিয়েটারটা করছেন, সেইভাবে গণনাট্য হয়তো নেই এখন, সেইভাবে সাম্যবাদী সমাজ ব্যবস্থার কথা কেউ হয়তো চিন্তা করছে না। আর বিশ্ব পরিস্থিতিতে রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, পরাক্রমশালীরা বিভক্ত হচ্ছেন, তো সমস্ত কিন্তু ইন্টার রিলেটেড। এখন যদি ধরেন একজন স্বৈরা শাসকের টাকা আমি নাটক করি, তাহলে আমার
তারই বিরুদ্ধে কখনো কথা বলা যাবে না, এটা হচ্ছে বাস্তবতা। যে এখনো পর্যন্ত যেহেতু আমরা জনগণের পৃষ্ঠপোষকতায়, শুরুতে আপনি বলেছেন যে আমরা পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, নিজেদের পকেটের টাকা, একটি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নাটকটা করছি, সেই কারণে এখনো কিছুটা প্রতিবাদ, কিছুটা আহ আকাঙ্ক্ষা, কিছুটা স্বপ্ন দেখা বাংলা থিয়েটারের, গ্রুপ থিয়েটার চর্চায় হয়তো আছে। হয়তো আগামীতে সেটি নাও থাকতে পারবে। যখন ধরেন আমি রাষ্ট্রযন্ত্র থেকে টাকা নিব, আমি যখন সার্বক্ষণিকভাবে পেশাদারিত্বের জায়গায় যাব, তখন স্বাভাবিকভাবে আমি আহ সমাজ পরিবর্তনের বিষয়টা আমার কাছে মুখ্য হবে না। আমার কাছে তখন মুখ্য হবে আমার নাটকের বক্স অফিসটা হিট কিভাবে হয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের বাংলা নাটকও যেটাও দেখছি, সেইটি সে দলবদ্ধ থিয়েটার চর্চা থেকে বেরিয়ে এসে অন্য ভাবনার থিয়েটার চর্চা করছে। আমি এটা অপরাধের বলছি না, অপরাধ বলছি না এখানে, কারণ আমরা যদি রাজনৈতিক থিয়েটারের কথা বলি তখন এগুলো কিন্তু আহ আপনার প্রতিপক্ষ। আমরা যদি শব্দা রাশমির কথা বলি, ভারতবর্ষে শব্দা রাশমির কথা বলি, যিনি নাটক করতে গিয়ে মারাই গেলেন, তার ভিতর রাজনৈতিক দায়িত্ব ছিল। এবং এই রাজনৈতিক থিয়েটারটা কোন রাজনৈতিক থিয়েটার হবে? আমি কি একটি মৌলবাদী সরকারের অধীনে দাঁড়িয়ে তার মৌলবাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা প্রচার করব, না একটি বুর্জুয়া বা আধা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার রাষ্ট্র সেখানে দাঁড়িয়ে সেটির প্রচার করব, না একটি সাম্যবাদী, একটি মানব কল্যাণকর মুখী রাষ্ট্রের টাকা নিয়ে সে কল্যাণকর অভিমুখী যাত্রা করব? সেটি নির্ধারণ করতে হবে আমি কি নাটক করছি, আমার দলের আমরা কি ভাবছি। আসলে এখানে যেটি আমার কাছে মনে হয়, বাংলাদেশ বা ভারতবর্ষ দলগুলো তো আসলে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হয় না। দলগুলো যারা চালায় তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দলগুলো পরিচালিত হয়, এবং এখানে ভিন্ন মতাবলম্বীর মানুষও বিভিন্ন দলে থাকে। একসময় আপনাদের বাম সরকার যখন ছিল হয়তো একরকম প্রেক্ষাপট ছিল, আমি জানি না এখন সে প্রেক্ষাপট থেকে কত পরিবর্তন হয়েছে বা কি হয়েছে। মাঝে মাঝে হয়তো বুঝে যায় কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে। তো ধরেন আমাদের দেশে যারা আমরা থিয়েটার করছি, তাদের মধ্যে হয়তো মৌলবাদীরা থিয়েটারের সাথে যুক্ত হচ্ছে না, কিন্তু বা আওয়ামী, বিএনপি, একটু বাম সংমিশ্রণ, কারণ দলটা কোনো, এই থিয়েটারটা কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে থিয়েটারটা হচ্ছে না। এই রাজনৈতিক থিয়েটারটা একটি রাজনৈতিক দর্শনকে প্রচার করার জন্য থিয়েটারটা হচ্ছে না, এটি একটি সংমিশ্রণ। এখন সেই সংমিশ্রণটা হতে গিয়ে যেটা হচ্ছে কি, চনাচুরের মতো হয়ে যাচ্ছে। মশলা দিয়ে চনাচুর খেতে খুব মজা যখন লাগে, ঠিক তেমনি হয়ে যাচ্ছে। সেইটি সত্যিকার অর্থে রাজনৈতিক থিয়েটারের যে চরিত্র হওয়া উচিত সেটি হয়তো হয়ে উঠছে না। কারণ হচ্ছে তার দলের যারা নাটক নির্বাচন করছেন তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবার এক না। যেমন দেখা যাচ্ছে ধরেন একটি দল মার্ক্সবাদী নাটক করলো প্রচন্ড, পরবর্তীতে সে একটি একেবারে চূড়ান্ত সস্তা একটি হাসির নাটক করছে, দম ফাটানো হাসির নাটক। তো এটি তো হয় না, এটি হয় না এই কারণে, কারণ একটি দল যখন একটি ব্রেটল ব্রেস্টের একটি নাটক করবে, সে তখন শেক্সপিয়ারের একটা কমেডি করতে পারে না, সে অন্য নাটক করবে, শেক্সপিয়ারের অন্য নাটকটা করবে, কিন্তু শেক্সপিয়ারের কমেডিটা করবে না, বা একদম সস্তা একটি কমেডি করবে না। এটি নির্ভর করে আসলে ওইভাবের উপর। কিন্তু আমাদের দলগুলো তো আসলে কোনো রাজনৈতিক আইডেন্টিটি নেই, সেখানে দল যারা চালায় তাদের রাজনৈতিক আইডেন্টিটি দিয়ে দল চলে। এটি একটি সমস্যা, যেটি সমস্যা হয় না শব্দার হাসপির ক্ষেত্রে, কারণ সে একটি আহ বিশিষ্ট রাজনৈতিক পার্টির দর্শনকে নিয়ে কাজ করেছেন বলে তার নাটকগুলো, যেমন আমরা অনেকগুলো নাটক দেখেছি, বাংলা অনুবাদ করেছেন, আশিস দাও অনুবাদ করেছেন, সেই নাটকগুলো আমরা পড়ার সুযোগ হয়েছিল, দেখেছি অসম্ভব কল্যাণকর একটি রাষ্ট্র ব্যবস্থার কথা সেখানে বলেছে, একটি সাম্যবাদী সমাজ ব্যবস্থার কথা বলছে, শ্রমিকের শোষণের কথা বলছে, কৃষকের ন্যায্য অধিকারের কথা বলছে, প্রান্তিক জনগোষ্ঠীর। চলে গেছে কেন? ওহো, উনি নাই, উনি টায়ার্ড হয়ে গেছেন আমার কথা শুনে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শেষ শেষ। চলে গেছো। হ্যাঁ তো হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, একটা তো মিনিট দাঁড়াও। তো এইটি আসলে একটি সমস্যাও দাদা, সুজিত দা, এটাও কিন্তু একটি সমস্যা। কারণ একদম। দলগুলো আচ্ছা, আমার দেশের দলগুলোর ক্ষেত্রে আমি স্লোগানগুলো দেখলে কিন্তু আপনি তাই বুঝবেন। এক সময় সেই স্লোগান ছিল নাটক ও সমাজ পরিবর্তনের হাতিয়ার,
যদি এই স্লোগান একটি দলের থাকে, তার নাটক নির্বাচন যদি আপনি দেখেন, তখন তার স্লোগানের সাথে তার বাস্তবতার যে অমিল, বা অনেকেই তার তার স্লোগান পরিবর্তন করেছেন সময়ের প্রেক্ষাপটে। এটি একটি আকাঙ্ক্ষার জায়গা থেকে হয়তো তখন করেছিল, এখন হয়তো মোহ কেটে গেছে। সুতরাং রাজনৈতিক থিয়েটারের পথটা আসলে অনেক কঠিন বলে আমি মনে করি। এবং এই ক্ষেত্রে উৎপল বাবুকে আমি আবারও প্রণাম জানাই, এই কারণে এই লোকটি অঙ্গার, মানুষের অধিকার, তীর, কল্লোল, টিনের তলোয়ার, অসংখ্য নাটক আমাদেরকে দিয়ে গেছেন। যদিও তার অনেকগুলো রাজনৈতিক বক্তব্য নিয়ে দ্বিমত ছিল, পরবর্তীতে তিনি স্বীকারও করেছেন অনেক কিছু। তীর নাটক নিয়ে তিনি বন্ধ করেছেন, চালু বন্ধ করেছেন, করেছেন, সেগুলো অন্য তার বিষয়। অনেক কিন্তু অনেক আহ, একটা জিনিস মানে উনার কাছে যেটা আমার কাছে মনে হয়েছে উৎপল দত্তের নাটকগুলো পড়লে, যে রাজনীতিটা কতটা কাব্যময় ভাবে নাটকে উপস্থাপন করা যায়, সেটি যদি আমরা টিনের তলোয়ারে দেখি, বা কল্লোলে দেখি, বা যদি অঙ্গারে দেখি, মানে যে কাব্যময়তা, কারণ বাংলা নাটকের শুরুটা কিন্তু কাব্যময়তা ছিল, সেই কাব্যময়তাটাকে তিনি অসাধারণ ভাবে চিত্রিত করেছেন তার নাটকগুলিতে। এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ, মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উৎপল দত্তের 8-10টি নাটক মঞ্চস্থ হচ্ছে। নিশ্চয়ই উৎপল দত্তের এই নাটকগুলো প্রয়োজনীয়তা এখনো রয়েছে। তার মানে রাজনৈতিক দর্শনের দর্শক বা কর্মী বা এই রাজনৈতিক থিয়েটার করার লোক এখনো আছে, আছে বলেই এই নাটকগুলো হচ্ছে। আপনি যেটা বললেন উৎপল দত্তের কথা, নতুন কথা শুনেই বা ধরেই নিই, বা অন্য নাটকগুলো, ধরুন এই যে নাটকগুলো আমরা কথা বলছি, আমরা জনজাগরণের কথা বলছি, সেটা যদি আমরা করতে চাই, তা সেই নাটকগুলো আমরা একটা এসি হলে বসে নাটকটা করলাম, প্রসেনিয়াম থিয়েটারে করে একটা খুব সুন্দর সুন্দর মানুষের সামনে বসে নাটকটা করলাম, তার কি কোনো বৃহত্তর ক্ষেত্রে তার কি কোনো ইম্প্যাক্ট আছে? মানে তার কোনো আমি যাদের কথা বললাম নাটকটা, সেটা আমরা অভিনয় করলাম এয়ার কন্ডিশন হলে সুন্দর মানুষদের সামনে বসে, আর কথাগুলো বললাম ওটা, এই দুটো জায়গায় দাঁড়িয়ে কোথাও কি আমার কাজ এবং আমাদের ভাবনা কোথাও একটা কি ফারাক থেকে যাচ্ছে? মানে নাটকটাকে কি আরো গ্রামমুখী বা সরাসরি প্রান্তিক মানুষের কাছে নিয়ে গেলেই, মানে যেটা উৎপল বাবুর কথা যদি বলা যায়, যে নাটকগুলো নিয়ে উনি প্রোপাগান্ডিস্ট, উনি বলছেন কত নাটকগুলো নিয়ে উনি ঘুরেছেন, সেরকম কাজটা করা থেকে বেশি দরকার, নাকি প্রসেনিয়াম মঞ্চের আবদ্ধ থেকেই একটা সুললিত অবস্থায় বিপ্লবের কথা কথা বলা সেটা অনেক দরকার? এটা একটি অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি দেখছি এইভাবে, আমরা যারা থিয়েটার করছি তারা কিন্তু মধ্যবিত্ত, মিডল ক্লাস, এবং যারা থিয়েটার দেখছেন তারাও মধ্যবিত্ত, দুই বাংলাতেই। আমাদের এখানে মধ্যবিত্তরা থিয়েটার দেখে না। আপনাদের এখানে আমি দেখেছি গ্রামে, যেমন আমি বিভিন্ন জেলা শহরগুলোতে দেখেছি প্রচুর নিম্নবিত্তের মানুষও থিয়েটার দেখে। এটি একটি শহরের, প্রতিটি শহরের নিজস্ব একটি চরিত্র থাকে। এই শহরের এই চরিত্রটা আমি কলকাতা বা কলকাতার আশেপাশের জেলাগুলোতে সেটা দেখেছি। এই মধ্যবিত্তের এটা একটি সংকট আমি মনে করি, যে প্রসিনিয়ামের 3 দিকে ঘেরা সেই ইউরোপিয়ান ধাঁচের প্রসিনিয়ামের ভিতর এই বিপ্লবের কথাগুলো বললে আসলে কতটা প্রান্তিক মানুষের কাছে যাচ্ছে সেটি কিন্তু সত্যি প্রশ্ন। যেমন হচ্ছে ধরেন, একটি এসি হলে একজন রিক্সা পুলার আমার দেশের প্রেক্ষাপটে যদি আমি দেখি, সেই লুঙ্গি পরিহিত অবস্থায় তার প্রবেশাধিকারটা আমার কাছে অ্যালাউড না, কারণ এখানে একটা গেট থাকে, সে গেট ফটক বেরিয়ে সামনে যাবে, সে কিন্তু দেখতে পাচ্ছে না। আমি যখন পথনাটকটা করছি, আমি যখন 90-এর গণ আন্দোলনের দিকে যখন ওই পথনাটক গুলো হয়েছে, এই প্রান্তিক মানুষরা কিন্তু উদ্দীপ্ত হয়েছে। তার মানে শুধুমাত্র প্রসিনিয়ামের মধ্যে আমি প্রসিনিয়ামকে বাদ দিতে বলবো না, আমি বলবো প্রসিনিয়াম, মুক্ত নাটক, খোলা নাটক, আরো যা যা আছে, যত বেশি মানুষের কাছে যাওয়া যায়। যেমন আমরা দেখেছি নবান্ন নিয়ে গণনাট্য সংঘ কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। আমরা সেইভাবে যেতে হবে, থিয়েটারকে আরো অনেক বেশি পোর্টেবল করে, অনেক বেশি সহজভাবে, আলোর ঝলকানি নয়, ওই আমি প্রথমেই যে কথাটা বলছিলাম, বিষয়বস্তু যদি থাকে, আপনার হাতে একটা শক্ত বিষয়বস্তু থাকে, সেখানে আলোর ক্যারিশমা লাগে না, সেখানে কোরিওগ্রাফি লাগে না, সেখানে একজন ভালো অভিনেতা তার দক্ষ অভিনয় দিয়ে সংলাপগুলো যখন বলে, মানুষ তখন তাকে গ্রহণ করে।
যেমন ধরেন গ্রামের সেই কীর্তন হাজার হাজার মানুষ দেখছে, সে ভাবরসে কিন্তু কাঁদছে। তাহলে সে ভাবরসের জায়গাটার ভেতর যদি যদি আমি আমার আদর্শিক জায়গাটাকে ঢুকাতে পারি, তাহলেই তো পরিবর্তন হবে। শুধুমাত্র মধ্যবিত্তের এই যে গণ্ডি, আপনি যেটা বলছেন শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে, এটি কখনোই পরিপূর্ণ, শব্দটা বলবো আমি, পরিপূর্ণ হবে না, সেটি আংশিক হবে। কারণ বৃহত্তর জনগোষ্ঠী কিন্তু এই থিয়েটার দেখে না। আমরা যে এখন থিয়েটারটা করছি সেটি বৃহত্তর জনগোষ্ঠী দেখে না। কারণ তার ওই অ্যাবিলিটি নেই যে এখন থিয়েটার আর ওই টাকা দিয়ে কেটে থিয়েটার দেখবে। কারণ এখন থিয়েটারের টিকিটের দাম অনেক বেড়ে গেছে, যদিও সারা পৃথিবীতে টিকিটের দাম আরো বেশি, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ এবং ভারতের টিকিটের দাম বেড়ে গেছে, বা তার প্রবেশ দ্বারে যে ফটক থাকে সেইটি তাকে প্রতিবন্ধকতা তৈরি করছে প্রবেশের ক্ষেত্রে। সুতরাং আমাদেরকে প্রান্তিক মানুষের কাছে যেতে হবে। যদি আমি সাংস্কৃতিক বিপ্লবের কথা ভাবতে চাই, যদি মানুষকে আসলে তো নাটক করে তো বিপ্লব হবে না। আপনি নাটক হচ্ছে রাজনীতির সহায়ক শক্তি। রাজনীতির সাথে সাথে এটি সত্যিকার অর্থে আহ কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার সাথে একটি সংস্কৃতি সমান্তরাল ভাবে এগিয়ে যাবে। সংস্কৃতি এগিয়ে গেলেও রাজনীতি পিছিয়ে থাকলেও এটি কখনো হয় না। কারণ সংস্কৃতি সবসময় রাজনীতির সহায়ক শক্তি হিসাবে কাজ করে। সেই সহায়ক শক্তি হিসাবে কাজ করতে গেলে একটি রাজনৈতিক শক্তিশালী আহ পার্টি দরকার, যে পার্টি নতুন একটি সমাজ ব্যবস্থা নির্মাণ করবেন, একটি রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করবেন, যে ব্যবস্থা মানুষের সাথে মানুষের সম্পর্ককে সুদৃঢ় করবে, যেখানে মানুষের মৌলিক অধিকার গুলোকে করবে, এবং সেটি জনগণকে নিয়ে করতে হবে। আপনি জনগণকে মানে আহ, এটা ব্রেটল ব্রেস্ট বলছিলেন এক জায়গায়, থিয়েটার এন্টারটেইনমেন্ট থ্রু এডুকেশন। এন্টারটেইনমেন্ট হবে কিন্তু তার ভেতরে একটা এডুকেশন থাকবে। এই এডুকেশনটা আপনি থিয়েটারকে মানুষকে ভাবাতে হবে যে তার অধিকারের বিষয়টি এই জায়গায়, তার মৌলিক চাহিদাটা এই জায়গায়। যেটি পশ্চিমবঙ্গে হয়েছিল একসময়, নির্বাচনী নাটকগুলো হয়েছিল আমাদের এখানে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নাটক বিশাল ভূমিকা পালন করেছিল বলে আমি মনে করি। কারণ আমরা দেখেছি নাটক চলছে, মিলিটারিরা আসছে, কিন্তু নাটক হয়তো বন্ধ করতে বলে নাই, আহ কিছু জায়গায় পিটিয়েছে, কিন্তু বাট ওই সময় মানুষের সম্পৃক্ততা নাটকের সাথে ছিল। সুতরাং মানুষকে উদ্দীপ্ত করতে গেলে আপনাকে মানুষের কাছে যেতে হবে। সেটি কিভাবে যাবে? যারা নতুন ভাবনার থিয়েটার নিয়ে ভাবছে, এখন অনেক নতুন নতুন ভাবনার থিয়েটার আছে, ইন্টিমেট থিয়েটার আছে, অন্য স্পেসের থিয়েটার গুলো হচ্ছে, সেগুলো নিয়ে আসলে যেতে হবে জনগণের কাছে। আমি এই তিন দিকের বদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এই কথাগুলো বলা, আহ সেইটি অনেকটা কোটেশন মুখস্থ মার্ক্সবাদীদের মতো হয়ে যাবে, যে কারণে সারা পৃথিবীব্যাপী সংশোধনবাদীরা যেভাবে মার্ক্সবাদকে ডুবিয়েছে সেরকম অবস্থা হয়ে যাবে বলে আমার ব্যক্তিগত অভিমত। আমি জানি না আমার সাথে যারা শুনছেন বা আপনি একমত কিনা। মানুষের কাছে যেতে হবে এবং মানুষের কাছে যাওয়ার রাস্তাটা ঠিক করতে হবে আমাদেরকে। আমরা কিভাবে যাব, সেটি কত সহজভাবে যাব, সেটি যদি যাওয়া যায় তাহলে কিন্তু কাজ হবে। নালে একটি একটা অংশ তখন যেটা হচ্ছে, আসলে মধ্যবিত্তের আমাদের তো শ্রেণী চরিত্র তো উচ্চাকাঙ্ক্ষী, আমরা সবসময় আমরা একটু বুদ্ধিবৃত্তি চর্চা করি, সমাজের প্রথম শ্রেণীর মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করি, আবার সুযোগটাও নিতে চাই, আকাঙ্ক্ষাও থাকে একটু উপরে উঠার, একটা গাড়ি বাড়ি। হ্যাঁ, সুতরাং আমাদের চরিত্রটা আসলে খুব জটিল, মধ্যবিত্তটা। এরা বিপ্লবের সহযোগী, বুদ্ধিবৃত্তির চর্চায়, আবার সুবিধাও নেই বিপ্লবের পরবর্তী অংশে, বিপ্লবের আগেও নেই। সুতরাং এই সব জায়গায় চিন্তা করে আসলে সত্যিকার অর্থে কিভাবে থিয়েটারটাকে জনগণের কাছে নেওয়া যায় সেটা আমাদের ভাবতে হবে। দুই বাংলাতে আমার কাছে মনে হয়েছে ভাবতে হবে। কারণ যেহেতু এটা প্রফেশনাল থিয়েটার না, যেটা রাজনৈতিক থিয়েটার, আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে থিয়েটারটা করছি, সেইখানে আমার একটি সামাজিক দায়বদ্ধতা আছে, এবং এই দায়বদ্ধতাটা আমার নিজের কাছে। এবং এখন ঘটনা হচ্ছে, এই দায়বদ্ধতা যদি কাজ করতে যেতে হয়, তাহলে কিন্তু আপনার দলের সবাইকে একই ভাবনার হতে হবে, না হলে কিন্তু আপনার সম্ভব না। কারণ হচ্ছে যে আমি এই পদ্ধতিতে গ্রামে যাব, হয়তো দলের একজন বললো যে না না আমার গ্রামে যাওয়ার এত মানে কষ্ট একই করে কেন, না। ভাবনার, মানে একই হ্যাঁ দাদা, বুঝতে রাজনৈতিক পারি। মতাদর্শটা একই থাকা দরকার। হ্যাঁ, মানে রাজনৈতিক মতাদর্শ এক না বলছে হলে রাজনৈতিক সম্ভব না। মতাদর্শটা এক। তাহলে এই জায়গা থেকে যদি প্রশ্ন করি, তাহলে কি রাজনৈতিক নাটক দক্ষিণপন্থী হতে পারে? আমি কোনো পন্থী ওইভাবে সংজ্ঞায়িত করব না। আমি শুধু একটাই শুরুতে যেটা বলেছি, সেটা হচ্ছে তারপর আমি বলছি মানুষের একই জন্য। মতাদর্শ,
হ্যাঁ, একই মতাদর্শ, মানুষের, কিন্তু সেটা দক্ষিণ হ্যাঁ পন্থী, কিন্তু হ্যাঁ, সেটা মানে দক্ষিণপন্থী। মানুষের জন্য, মানুষের জন্য কোন প্রতিক্রিয়াশীল রাজনীতি তো মানুষের জন্য হতে পারে না দাদা। যেই রাজনৈতিক দর্শন মানুষের মঙ্গল কামনা করে, একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা জাগায়, সেখানে তো একটি ডানপন্থী রাজনীতি আপনি ক্যারি করতে পারবেন না। সুতরাং স্বাভাবিকভাবে আমি দক্ষিণপন্থী বলছি না, যে মতাদর্শ, যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মানুষকে মানুষ হয়ে ওঠার জন্য অনুপ্রাণিত করে, যেখানে হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ এগুলো ভুলে গিয়ে মানুষ তার মৌলিক অধিকারগুলো নিশ্চিত করে, সেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন নাটকেই রাজনৈতিক থিয়েটার হতে পারে। কারণ একটি মৌলবাদীর রাজনৈতিক প্রচারক হিসেবে তো আমি কাজ করব না, যদি আমি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার কথা চিন্তা করি। কারণ একটি ভাববাদী দর্শনের সাথে আমি নিজেকে যুক্ত করবো না যেখানে বিজ্ঞান নেই। যে রাজনৈতিক দর্শনে বিজ্ঞান নেই, যে রাজনৈতিক দর্শনে মানুষের কল্যাণ নেই, সে রাজনৈতিক দর্শনের আমি প্রচারক হব কেন? একসময় ইতালিতে চার্চের আমরা দেখেছি যে বাইবেলের অংশবিশেষ পাঠ করা হতো, কারণ মানুষকে ধর্মের ভেতরে আবদ্ধ করে রাখার জন্য। ধর্ম তো একটি আফিম, এটি মানুষকে ঘুম পাড়ানি আর গান শোনানোর মতো। বর্গি যখন আসতো তখন মারা ঘুম পাড়াতো সন্তানদের, বর্গি এলো দেশে বলে। ধর্ম তো আফিম, মানুষকে ঘুম পাড়িয়ে দেয়। আজকে সারা বিশ্বে আপনি দেখেন, যদি তাকায়, এই যে রাইটিস্ট ফোর্সদের উত্থান, সারা পৃথিবীব্যাপী ধর্মীয় মৌলবাদের যে উত্থান, যে কোনো ধর্ম মৌলবাদ, আমি সেটি হিন্দু মৌলবাদ হতে পারে, খ্রিস্টান মৌলবাদ হতে পারে, মুসলিম মৌলবাদ হতে পারে, বা অন্য কোনো মৌলবাদ, যে কোনো ডগমেটিক রিলিজিয়ন অ্যাটিচিউড সারা পৃথিবীব্যাপী আজকে, আজকে সারা পৃথিবীব্যাপী আজকে দেখেন, এই যে মহামারী, একটা ছোট্ট প্রকৃতির বিরুদ্ধে আমরা লড়াই করতে পারছি না, সাম্রাজ্যবাদের এত উল্লঙ্ঘন। আজকে আমেরিকা কোথায়, একটি প্রকৃতির কাছে, মানে আমার কাছে মনে হয়েছে শিশু। কোথায় বিজ্ঞান, কোথায় আণবিক বোমা, কোথায় আজকে মানুষ মানবতার কাছে হাহাকার করছে। মানুষ মানুষের মঙ্গল কামনা করছে। প্রকৃতিকে আমরা নিয়মিত আহ আকাশ সীমার মধ্যে ধস আণবিক বোমার পরীক্ষা ধ্বংস করেছি প্রকৃতিকে। সেই প্রকৃতির ছোট্ট একটা প্রতিশোধ আজকে সারা পৃথিবীতে। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিনি, প্রথম এটা তৃতীয় বিশ্বযুদ্ধ। তাহলে ডিরেকশনেরই কোনো দর্শন মানুষের মঙ্গল আনতে পারে না, কোনো প্রতিক্রিয়াশীল দর্শন মানুষের মঙ্গল আনতে পারে না। কারণ ইতালিতে ওই সময় চেয়েছিল চার্চ বাইবেলের এই জিনিসগুলো প্রচার করতে, কিন্তু সেটি টিকেনি, কারণ মানুষ সেটি গ্রহণ করে, এটি সাময়িক। সুতরাং সেই রাজনৈতিক থিয়েটারটি হবে যেটি, আমি বলবো ওইভাবে ডানপন্থী বা বামপন্থী না বলে আমি বলবো যে রাষ্ট্র ব্যবস্থা কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষায় মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, মানুষের ভিতর মানবিক মূল্যবোধ গুলোকে জাগ্রত করবে, আপনার প্রতি আমার সহনশীলতাটাকে বাড়বে, আপনার সুখে দুঃখে আপনার পাশে একজন সমাজবদ্ধ মানুষ হিসেবে যখন বাস করি, পাশে দাঁড়ানোর আকাঙ্ক্ষাটা যেন আমার ভেতর জাগ্রত হয়। সেইটি হচ্ছে একটি মানবিক রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য যে থিয়েটারটি হবে সেটি হচ্ছে রাজনৈতিক থিয়েটার। সেই থিয়েটারটাকে নিয়ে যেতে হলে মানুষের কাছে নিয়ে যেতে হবে, এবং মানুষের কাছে নিয়ে যেতে হলে এই প্রসিনিয়ামের ভেতর আবদ্ধ থাকলে সেটি হবে না। সেটি কিভাবে যাবে? যারা নাট্য গবেষক আছে, যারা এই রাজনীতিটাকে নিয়ে ভাবছে, যারা এই থিয়েটারটাকে করার আকাঙ্ক্ষা করছে, তাদের ভাবতে হবে। তবে সেই ক্ষেত্রে আপনার সাথে আমি একমত, সেটি একটি রাজনৈতিক দর্শন হতে হবে ওই দলের প্রত্যেককে। কিন্তু আমি চাইলে আমার দলকে কিন্তু নিয়ে যেতে পারবো না, বা নিয়ে গেলেও, যেমন আমরা শব্দ রাজশাহীকে দেখেছি নিয়ে গেছে নাটক করতে, কিন্তু সে জীবন্ত ফেরত আসতে পারেনি, কারণ ওই সময় যে রাষ্ট্রযন্ত্রের যে পেটুয়া বাহিনী, সে পেটুয়া বাহিনীতে তাকে প্রাণ দিতে হয়েছিল। তাহলে আমার নিরাপত্তাটার কথাটাও কিন্তু আহ ভাবতে হবে। তাহলে আমি যেখানে নাটক করতে যাব, আমার নিরাপত্তা হবে আমার দর্শক, তাহলে সেই দর্শককেও কিন্তু ওইভাবে উদ্বুদ্ধ করতে হবে। এটি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসলে আসলে সারা পৃথিবী ব্যাপী তো এখন রাজনৈতিক থিয়েটারের একটি সংকট চলছে, বিভিন্ন ভাবে হচ্ছে রাজনৈতিক ভাবে সংকট। সেটি হচ্ছে আহ সেই সংকট থেকে এখন আসলে এই কন্টেন্ট ভারতবর্ষের এই জায়গায় বাংলা নাটকেই আসলে মূলত, একসময় মারাঠি নাটকের কন্টেন্ট গুলো অনেক বেশি ছিল, এখন অনেক বেশি আমরা ক্লাসিকের দিকে ঝুঁকে পড়েছি, আমরা অনেক বেশি রূপান্তর অনুবাদ নাটকের দিকে। কিন্তু আমি আমার প্রাত্যহিক যে সংকট, আমার সমাজ ব্যবস্থায় যে বাস্তবতা, সেটির থেকে অনেক দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে, মাঝে মাঝে মনে হয়। আহ এটা হতে পারে স্বাভাবিক, হয়তো আমরা লিখতে পারছি না আমাদের নাট্যকাররা, কারণ একটি নাটককে, একটি দর্শন, নাটকের দর্শনকে এগিয়ে নিতে পারে কিন্তু দাদা আমি মনে করি একজন নাট্যকার।
একজন নাট্যকারই পারে নতুন একটি ভাবনার সৃষ্টি করতে। একজন নির্দেশক নির্মাণ করে, সেই ভাবনার সাথে নির্দেশকের ভাবনা, দলের ভাবনা যুক্ত হয়, কিন্তু একটি নতুন পথের সৃষ্টি করে একজন নাট্যকার। কিন্তু সেই নাট্যকারটা তরুণদের, সেই রাজনীতি, যেমন অনেকেই আমাদের বাংলাদেশে অনেক তরুণ নাট্যকার বেরিয়ে আসছে, ভারতবর্ষ অনেকে লিখছেন, সেই নাট্যকারটি দরকার যার ভেতর এই রাজনৈতিক দর্শনটা নিয়ে এগিয়ে যাচ্ছে। আবার আমি যদি এই ব্যাপারটা ভাবি, ধরুন হুম, আমাদের যা বলার, নাটকের যা বলার, সত্যি সত্যি তো সব কথা বলা হয়ে গেছে। মানে নাটকে যা যা বলতে চাই আমরা, আসলে তো হুম, আমরা আলটিমেটলি নাটকে শেষ কথা তো বলি যে সত্যের জয়, মিথ্যার পরাজয়, শুভবুদ্ধির জয়, মিথ্যার পরাজয়, ভালোর জয়, মন্দের বাইরে তার কোনো নাটক হবে না। তাহলে হুম, আমরা যদি নাটকে প্রত্যেক সময় এই একই বক্তব্যকে আমরা নিশ্চয়ই ঘুরিয়ে ফেলে রাখবো, সেখানে হুম, ফর্মকে যদি আমরা একটু প্রাধান্য না দিই, তাহলে হুম, কি দর্শকের কাছে বা শ্রোতার কাছে তার মধ্যে এক ধরনের কি বলবো, একঘেয়েমি তৈরি করবে না? মানে আমরা যদি হ্যাঁ, ফর্মটাকে একটুখানি ভাবতে আরম্ভ হ্যাঁ, হ্যাঁ, করি। আমি আপনার সাথে একমত এবং দ্বিমতও পোষণ করছি না। আপনার কাছে টেক্সটটা থাকলো, টেক্সটটাকে আপনি কিভাবে উপস্থাপন করবেন, হ্যাঁ, তখন আপনি তখন আপনি থিওরিটিক্যাল না হলে এলিমেন্টস শুধু গুলো ব্যবহার করে প্রোপাগান্ডা যাবেন। হয়ে যাবে। আমি থিওরিটিক্যাল এলিমেন্টস গুলো ব্যবহার করি, কোনো অসুবিধা নেই, কারণ ওইটি আমার শক্তি। হ্যাঁ, আমার হাজার হ্যাঁ, বছরের যে নাট্য ঐতিহ্য আছে, সেই নাট্য ঐতিহ্য বা যে আধুনিক থিয়েটার আছে, সেটি আমার শক্তি। সেই শক্তিটা আমি ব্যবহার করি। সেই শক্তিটা ব্যবহার করে আমি অবশ্যই পৌঁছানোর জন্য, আমার কন্টেন্টটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই আমি ব্যবহার করব। আর যেটা হচ্ছে, নাটকের শেষে একটা দেখা যাচ্ছে একটা লাল বাতি জ্বালিয়ে দিলাম, একটা বিপ্লব হয়ে গেল, আমি সেই ধরনের নাটকটাকে চাচ্ছি না। আমি চাচ্ছি মানুষ ভাবুক, নাটকটা দেখতে গিয়ে সে হল থেকে বেরিয়ে গিয়ে বাড়ি যাওয়ার পর্যন্ত রাস্তাটুকু সে ভাবুক, তার বোধের জায়গাটাকে জাগ্রত করা। মানে আমরা যেটা প্রপাগান্ডা থিয়েটার করতে গিয়ে যেটা করেছি, কি হাত তুলে দিয়েছি, নাটকের শেষে বিপ্লব হয়ে গেছে। আমি সেটা হ্যাঁ, চাচ্ছি না। আমি চাচ্ছি মানুষের ভেতরের যে অনুরণন গুলো আছে, তার বুদ্ধিভিত্তিক চর্চার জায়গাটা, তার মগজের ভেতরকে তাকে উস্কে দেওয়া, তাহলেই কিন্তু ভালো। ওইটি কিন্তু দেখেই ফেলেছি, আপনি যে কথাটা বলেছেন একদম সত্যি, সেটি আমরা দেখিয়ে ফেলেছি। নাটকের শেষে বিপ্লব, জোরদারকে খতম, এগুলো হয়ে গেছে। ওইটি নয়। তাদেরকে কিন্তু কোনো আমি লাভ করে উঠতে পারিনি আমরা। না, 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 ওটি নয়, ওটি ভুল পদ্ধতি ছিল। আমার কাছে মনে হচ্ছিল ওটি ভুল। আমি চাই মানুষের মস্তিষ্কে, সে যখন হল থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে, তাকে যেন একটা দিন একটি যন্ত্রণার ভেতর দিয়ে আহ কাটায়। যেমন বাস করতে হবে। আমি একটা নাটকের কথা বলে মনে পড়ে গেল এখনো, অদ্ভুত আদার, অন্য থিয়েটারের, আপনি হ্যাঁ, নিশ্চয়ই দেখেছেন। বিপাস বাবু, বিপাস বাবু। বিপাস দা, হুম, ওইখানে একটি সংলাপ ছিল। ওখানে যিনি পার্টির এমএলএ হলো, তিনি বলছেন, আমি ছাত্র রাজনীতি করে, যেই লোকটি পাগল হয়ে গেছিল, বলছে যে আমি ছাত্র রাজনীতি করেছি তোর পেছনে পেছনে, তোর কাঁধে ভর দিয়ে আমি কিন্তু শ্রমিক রাজনীতি গেছি, কারণ আমার একটা লক্ষ্য ছিল। আমার লক্ষ্য ছিল তোকে ব্যবহার করে পৌঁছে যাওয়া। ওইটি যখন বলে ওই অভিনেতা, তখন আমার লোমকূপ গুলো কিন্তু দাঁড়িয়ে গেছিল। আমার কাছে মনে হচ্ছে ওইটি, ওইটি হচ্ছে ইম্পর্টেন্ট, ওই মেসেজটা, ওই সংলাপটা। কারণ আমাদের চারপাশে ওই লোকগুলোর কিন্তু আনাগোনা আছে, যেটি আপনার কাঁধে ভর দিয়ে তার তার নিজের সিঁড়িটি তৈরি করছে। আমি কিন্তু একজনের সিঁড়ি তৈরি করার জন্য চাইনি, আমরা চাচ্ছি সমষ্টির ভেতর অনুসরণ করতে। সেই লোকগুলোকে ফাইন্ড আউট করতে হলে কিন্তু ওই ধরনের সংলাপ দরকার, যেটি উৎপল দত্ত বলেছিলেন বারবার। আবারও উৎপল দত্তের কাছে ফিরে যেতে হয়, সেটা হচ্ছে কাব্যময়তা, সংলাপের কাব্যময়তা, যেটাই মানুষকে আকৃষ্ট করে। কারণ এই অঞ্চলের মানুষের ভেতর এটি কাব্য আছে। কারণ এই অঞ্চলে আপনি দেখেন যে নদী, পাহাড়, অরণ্য সবকিছু মিলে তার ভিতরে একটি সুর আছে, তার ভিতরে একটা মেলোড্রামা আছে। সেইটিকে টাচ করা, এবং সে যেন ভাবে, হল থেকে বেরিয়ে গিয়ে একটি দিন সে যেন ভাবতে থাকে যে আমি যে নাটকটি দেখলাম, এটি কি দেখলাম, এটি কি বলছে। আমি তার ভেতরে যেন একটা কোথাও গিয়ে একটা অনুরণন তৈরি হয়, এইটি দরকার। আর এখন ওই নাটক শেষে জোরদার মারা গেল, হাত তুলে দিলাম, ওই ধরনের রাজনৈতিক থিয়েটার এখন বোধহয় দরকার নেই। এখন অনেক বেশি মানবিক বিষয়কে নিয়ে মানুষের ভেতর তৈরি করতে হবে। কারণ হচ্ছে আপনার সময়টা যখন পাল্টে যায়। এখন ধরেন আপনার শুরু আর আমার শুরুর সময় কিন্তু তখন সেলফোন ছিল না। আপনার সাথে আমার হ্যাঁ, যোগাযোগ করতে হলে অনেক কষ্ট করতে হতো। তাহলে এই যে সময়ের যে বাস্তবতা, বিজ্ঞানের অগ্রগতি,
তারপর অর্থনীতির কাঠামোর পরিবর্তন হয়েছে। এখন পুঁজিবাদী বিশ্ব কিন্তু আর ওইভাবে দেশ দখল করছে না, এখন দখল করছে কি মার্কেট। এই মার্কেট বাজার ইকোনমি দখল। কি, বাজার দখল। তাহলে তার কৌশলগুলো যখন পাল্টে গেছে, তার টুলস গুলো পাল্টে গেছে না, তাহলে আমাদেরও কিন্তু আমাদের টুলস গুলো পাল্টাতে হবে, কিভাবে মানুষের ভিতর অনুসরণ করতে হবে। তাহলে আমার টুলস গুলোকে কিন্তু আমার মতো করে ব্যবহার করতে হবে, সময়ের উপযোগী করে। এটা করতে না পারলে ওই জোরদার খতমের নাটক দেখালেই কিন্তু আর মানুষ, আপনি যেটা বলছেন, মানুষ কিন্তু আর নেবেন না। কারণ এটা মানুষ টায়ার্ড হয়ে গেছে। মানুষ নতুনত্বে বিশ্বাস করে, আধুনিক বিজ্ঞান মনস্কতা। কেন চার্লি চ্যাপলিনের ছবি এখনো জনপ্রিয়? কারণ ওইটির অভিব্যক্তি, ওইটির যন্ত্রণা মানুষকে এখনো ছুঁয়ে যায়। সেটি হচ্ছে শাশ্বত। কিন্তু আমরা যে থিয়েটারটা করছি ওইভাবে তো শাশ্বত হচ্ছে না। শাশ্বত করতে গেলে হবেও না, কারণ আমরা যেহেতু বলছি সমাজ বাস্তবতার সাথে রাজনীতির থিয়েটার, রাজনৈতিক থিয়েটারের অঙ্গাঙ্গি সম্পৃক্ততা। তাহলে আপনার কর্পোরেট ইকোনমির সাথে আপনি কিভাবে ফাইট করবেন? আজ থেকে 30 বছর আগে বা 70 সালে তখন ইকোনমির সাথে ফাইট করা কিন্তু একরকম ছিল না। তাহলে আপনার কৌশলটা পরিবর্তন করতে হবে। ওরাও যেমন কৌশল পরিবর্তন করছে, আমাকেও আমার কৌশলটা পরিবর্তন করতে হবে। তাই ওই কৌশলটাকে ভেবে নতুন সময়কে নিজে অ্যাডপ্ট করে আমাকে আমার রণকৌশল ঠিক করতে হবে। একদমই। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ বাবু, যে আপনার সুচিন্তিত মতামত এতক্ষণ আমাদের সঙ্গে শেয়ার করলেন। আগামী ভবিষ্যৎ দিনে আমরা আরো সুন্দর একটা জায়গায় যেতে চাইবো। আমাদের এখানে দেখছিলেন শরণ সাহা দেখছিলেন, আমাদের ধন্যবাদ জানিয়েছেন। শরণ বাবু আচ্ছা, আমাদের পরে বাংলাদেশ। একদিন অনুষ্ঠানে এখানে আসবেন। আহ, আচ্ছা, এই যে বাংলাদেশের, হ্যাঁ। সুচিন্তিত, হ্যাঁ, বাংলাদেশ শরণ সাহা হ্যাঁ, আসবেন শরণ আমাদের বাবু, আলোচনা। শরণ সাহা। হুম। হ্যাঁ, আচ্ছা, আসবেন। এবং আমাদের এই যে সমস্ত অনুষ্ঠানটা আমরা করতে পারছি, আপনাদের মতো মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে উঠছে, তার জন্য আবার আমি মাননীয় আশিস গোস্বামী মহাশয়কে একটা ধন্যবাদ দেবো, যে আপনার মতো মানুষের সঙ্গে আমাদের একটা মেলবন্ধন ঘটিয়ে দিচ্ছেন, কথা বলতে পারছি, ভাবনার আদান প্রদান করতে পারছি। আগামী দিনগুলো আপনার আলোচনা, আপনার বক্তব্য নিশ্চয়ই যারা শুনবেন পরবর্তীকালে দেখবেন, নিশ্চয়ই অনুপ্রাণিত করবেন, নতুন পথের সন্ধান দেবেন। আমি সুজিত বোস, বাক্সা প্রাপ্ত নাট্যজন পশ্চিমবঙ্গ ভারতের তরফ থেকে মাননীয় অভিজিৎ বাবুকে, অভিজিৎ সেনগুপ্ত মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আবার নিশ্চয়ই কখনো না কখনো, কোনো না কোনো সময় আপনার সঙ্গে তো সামনাসামনি বসে কথা বলতে পারবো, সেই অভিজ্ঞতাটা আরেকটু ভালো হবে। এই আমাদের মিডিয়ার দূরত্বের এপারে বসে ওপারে বসে না হয়ে পাশাপাশি বসে কথা বলতে পারবো এক কাপ চা হাতে নিয়ে, সেদিন নিশ্চয়ই আমরা আশায় থাকবো। এই করোনা পরবর্তীকালে আহ নিশ্চয়ই সেই দিনটা কেটে যাবে। আপনাকেও বলি এই সময়টা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার আপনাদের সবাইকে। আমরা বিশ্বাস করি এই দুর্যোগ কেটে যাবে, আমরা সুদিনে আবার একসাথে বসে থিয়েটারকে নতুন পথের সন্ধান দেব, বিশ্বাস করি। আমি বাক্সা নাট্যজনের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার, শুভরাত্রি। ভালো থাকবেন, শুভরাত্রি।